প্রথম তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দেন। হ্যাঁ, 2 নাম্বার অশুদ্ধ বানান কোনটি, 3 নাম্বার শুদ্ধ বানান কোনটি। প্রশ্ন বুঝে বুঝে দেন, প্রশ্নের মধ্যে কিন্তু প্রচুর পেঁয়াজ আছে, তাড়াহুড়ো করার দরকার নেই। 20টা প্রশ্ন হবে আমাদের, 25টা প্রশ্ন। 25টা প্রশ্নের মধ্যে সর্বোচ্চ যিনি হবেন প্রথম, তারপর পর্যায়ক্রমে দ্বিতীয় এবং তৃতীয়, 3জন পুরস্কার পাবে। আচ্ছা, আমি কিন্তু অ্যান্সার পড়বো না, হ্যাঁ আপনারা দেন, আমরা পরবর্তীতে দেখে নেব। তাড়াহুড়ো করার দরকার নেই, আপনারা দিয়ে দেন। হ্যাঁ, আচ্ছা, নিচের কোনটি মূর্ধন্য অঘোষ বর্ণ, অশুদ্ধ বানান কোনটি, শুদ্ধ বানান কোনটি। তারপরে আমাদের 3, 4, 5 দুচ্ছেদ্য বানানে দন্তাস্ব আর মূর্ধন্য না হয়ে তালব্যস্য বর্ণ যুক্ত হওয়ার কারণ কি। 5 নম্বর প্রশ্ন হচ্ছে কোন গুচ্ছ বানান শুদ্ধ, অর্থাৎ এই 4টার মধ্যে কোনগুলো শুদ্ধ, শুদ্ধগুলো দেখাইতে হবে। আচ্ছা, তাহলে অ্যান্সার 4, 5 দিয়ে দেন। আর একটা বিষয়, যে সর্বোচ্চ শেয়ারকারী হবে তাকেও আমরা পুরস্কার দেব। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3জন পুরস্কার পাবে, প্লাস সর্বোচ্চ শেয়ারকারী। তাহলে শেয়ার দিয়ে দেন দ্রুত। সর্বোচ্চ শেয়ারকারী, তার মানে কালকে আমরা 4জনকে পুরস্কার দেব, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং সর্বোচ্চ শেয়ারকারী যিনি হবেন, তাহলে 4জনকে আমরা পুরস্কার দেব। তাহলে আমরা কত পর্যন্ত অ্যান্সার পাইলাম? 5 পর্যন্ত অ্যান্সার পাচ্ছি। হ্যাঁ, 3 পর্যন্ত দিছেন ইমরান হোসেন, আপনি আরও 2টা অ্যান্সার দিয়ে দেন দ্রুত। আচ্ছা, 4, 5 পর্যন্ত পাচ্ছি। 2-1জন মঈনুদ্দিন অ্যান্সার কয়টা করছে? 5টায় করে ফেলছে ওকে। আচ্ছা, যেবা 5টায় করে ফেলছে। আচ্ছা, চুমকি মণ্ডল 5টায় অ্যান্সার করে ফেলছে। আচ্ছা, মোটামুটি সবাই 5টা অ্যান্সার করে ফেলছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা অ্যান্সারগুলো এখন বলে দিব। আরিফুল ইসলাম 5টা অ্যান্সার করে ফেলছে। আচ্ছা, আরেকটা ঘোষণা দিই, আমরা কিন্তু প্রত্যেক দিনে 3টা ক্লাস হবে, 3 দিনেই আপনি পুরস্কার পাবেন। আজকে যারা পুরস্কার পাবেন, আপনি কালকে ক্লাস করবেন ইংরেজির মধ্যে প্রশ্ন করা হবে। আপনার যদি মনে হয় আজকে যে ফার্স্ট এসে, কালকেও সে যদি ফার্স্ট আসে, কালকেও বই পাবে। অর্থাৎ 3 দিনে কিন্তু আমরা বই দিব। 3টা পরীক্ষা মিলেই কিন্তু বই না, প্রত্যেকটা পরীক্ষাতেই আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3জনকে পুরস্কার দেবে এবং সর্বোচ্চ শেয়ারকারী যিনি হবেন তাকে দেব। অর্থাৎ 4জনকে আমরা এই 3 দিন ধরে আমরা পুরস্কারগুলো দেব। তাহলে আগামীকাল আমরা ইংরেজির উপর ক্লাস হবে এবং ইংরেজির উপর পরীক্ষা নেব, সেখানেও ফার্স্ট, সেকেন্ড, থার্ড পুরস্কার পাবে এবং সর্বোচ্চ শেয়ারকারী প্রশ্ন পাবে, পুরস্কার পাবে। আচ্ছা, তাহলে আমরা অ্যান্সারগুলো বলে দিই। দেখুন অ্যান্সারগুলো কি। আচ্ছা, প্রথম প্রশ্ন ছিল কোনটি মূর্ধন্য অঘোষ বর্ণ, অঘোষ। আচ্ছা, তার মানে এটা অ্যান্সার হচ্ছে ডি, একের হচ্ছে ডি অ্যান্সার। তারপরে 2, কোন অশুদ্ধ বানান কোনটি। আচ্ছা, অশুদ্ধ বানান হচ্ছে কিন্তু লণ্ঠন, এইটা। তার মানে 2-এর অ্যান্সার হচ্ছে ডি। শুদ্ধ বানান কোনটি, এটা হচ্ছে ঝর্ণা, এটা শুদ্ধ বানান, বাকিগুলো অশুদ্ধ। কেন অশুদ্ধ সেগুলোর ব্যাখ্যা আমরা দিব। আচ্ছা, তাহলে আমরা এই 3টা প্রশ্নের উত্তর বলে দিলাম
এবং এগুলোর আমরা এখন ব্যাখ্যা দেব। কেন এগুলোর উত্তর, কেন এর উত্তর ঘ হইল, কেন এর উত্তর ডি হইল অর্থাৎ লণ্ঠন হইল, আর 3 নম্বর এর প্রশ্নের উত্তর কেন আমাদের ঝর্ণা হইল। দেখেন, আপনি পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার পরে আপনি উত্তরও পেয়ে গেলেন। এবার আপনার জন্য যেটা সুখবর, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আপনি এগুলোর সমাধান পাবেন, এমন করে সমাধান পাবেন, এই টাইপের প্রশ্ন যে কোনো ইউনিভার্সিটি হোক, যে কোনো বিসিএস পরীক্ষা সহ যে কোনো চাকরি পরীক্ষায় আসুক, এই টাইপের প্রশ্ন আসলে আর ভুল করবেন না। যাদের ভুল হয়েছে হয়েছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি সমাধানগুলো দেখেন কিভাবে আপনার করতে হবে, দেখুন কিভাবে সমাধান করবেন। তাহলে আমরা প্রথম 3টা প্রশ্নের সমাধান দিচ্ছি, তারপর 2টা প্রশ্নের অ্যান্সার আমরা পরে বলে দিচ্ছি। তাহলে আপনারা 3টাই সঠিক হয়েছে এরকম উত্তরদাতারা কারা কারা আছেন, একটু অ্যান্সারে লিখে দেন তো। তাহলে সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু আমাদের কি পাবে, পুরস্কার পাবে। একটু শেয়ার দিয়ে দেন দ্রুত। তাহলে আমরা যার যার 3টে প্রশ্নের সঠিক অ্যান্সার হয়েছে তাদের নাম লিখে আপনারা ইয়েস লেখেন, ইয়েস লেখেন। ইয়েস লিখলে আমরা বুঝবো যে এই যে যে 3টাই সঠিক করছে তারা শুধু ইয়েস লিখলেই হবে। আচ্ছা, এখন আমরা যাব প্রশ্নের সমাধান। দেখেন এগুলোর কিভাবে আমরা সমাধান করতেছি, কিচ্ছু না। দেখেন কিভাবে এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় আসলে কিভাবে আপনাকে সমাধান করতে হবে, এবং 1 সেকেন্ডের মধ্যে সমাধান করতে হবে। দেখেই প্রশ্ন দেখুন কিভাবে। আপনি প্রথমে এই প্রশ্নগুলো সমাধান করতে গেলে প্রথমে আপনাকে ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণ খুব ভালোভাবে মনে রাখতে হবে। দেখেন আমি বলে দিচ্ছি প্রশ্ন সমাধান কিভাবে করতে হয়, এই চমৎকার কৌশলগুলো বলে দিচ্ছি। দেখেন, ক খ গ ঘ উম আপনি লিখলেন, চ ছ জ ঝ ইয় ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্তান্ন। আচ্ছা, তারপরে প ফ ব ভ ম। আমরা যে 3টে প্রশ্ন করছি, এই 3টে প্রশ্ন কিন্তু এই 4টা রিলেটেড, অর্থাৎ এই 4টা যারা ভালো করে বুঝে তাদেরই কিন্তু ওই 3টা প্রশ্ন সঠিক হওয়ার সম্ভাবনা বেশি। এবং 3টা না, আপনি এখান থেকে কমপক্ষে 300-400 প্রশ্নের সমাধান করতে পারবেন। 300-400। দেখেন কীভাবে 300-400 প্রশ্নের সমাধান করবেন। তাহলে প্রথম কাজ হচ্ছে আপনি ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণ সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে। অর্থাৎ এই 25টা বর্ণকে স্পর্শ বর্ণ বলা হয়। কি বর্ণ বলা হয়? স্পর্শ বর্ণ বলা হয়। যদি পরীক্ষায় আসে যে স্পর্শ বর্ণ কয়টি, স্পর্শ বর্ণ কয়টি, তাহলে বলবেন যে স্পর্শ বর্ণ 25টি। যদি বলে স্পর্শ বর্ণ কয়টি ভাগে বিভক্ত, তাহলে আপনি বলবেন যে 5টি ভাগে বিভক্ত। এই 5টি ভাগের কয়টা গুচ্ছে বিভক্ত, তাহলে বলবেন যে 5টি গুচ্ছে বিভক্ত। গুচ্ছগুলোর নাম হচ্ছে ক গুচ্ছ, চ গুচ্ছ, ট গুচ্ছ, ত গুচ্ছ এবং প গুচ্ছ। তাহলে আমরা কিন্তু নতুন করে 2টা প্রশ্নের সমাধান করলাম। তাহলে স্পর্শ বর্ণ কয়টি, আপনি বলবেন স্পর্শ বর্ণ হচ্ছে 25টি। যদি বলে যে স্পর্শ বর্ণগুলোর আর কি কি নাম আছে, বলবেন যে এগুলোর নাম হচ্ছে বর্গীয় বর্ণ। এগুলোর নাম কি? বর্গীয় বর্ণ। কেন বর্গীয় বর্ণ? দেখেন এটা এমন একটা 25টা বর্ণ একটা বর্গক্ষেত্রের মতো হচ্ছে। দেখেন এই যে বর্গক্ষেত্র, যার 4টা বাহু সমান এবং কোণগুলো 90 ডিগ্রি, তাকে বর্গক্ষেত্র বলা হয়। তার মানে এইটা অবশ্যই একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্র হওয়ার কারণে এই 25টি বর্ণকে বর্গীয় বর্ণ বলা হয়। তাহলে বর্গীয় বর্ণ কয়টি যদি আসে, তাহলে বর্গীয় বর্ণ হচ্ছে 25টি। তার মানে স্পর্শ বর্ণ 25টি, বর্গীয় বর্ণ হচ্ছে 25টি। আচ্ছা, তাহলে বর্গীয় বর্ণ কয়টি? 25টি। স্পর্শ বর্ণ কয়টি? 25টি। বর্গীয় বর্ণ কয়টি বর্গে বিভক্ত? 5টি বর্গে বিভক্ত। স্পর্শ বর্ণ কয়টি বর্গে বিভক্ত? 5টি বর্গে বিভক্ত। আমরা পাইলাম। এবার দেখেন, এবার আসেন, তো এই বর্গগুলোর উচ্চারণ ভেদে একটা করে নাম আছে। কি নাম আছে? উচ্চারণ ভেদে একটা করে নাম আছে। আচ্ছা, উচ্চারণ ভেদে নামকরণগুলো কীভাবে মনে রাখবেন? কিচ্ছু না, আপনি জাস্ট মনে রাখবেন ক দিয়ে মনে রাখবেন কণ্ঠ। ক দিয়ে কি মনে রাখবেন? ক দিয়ে মনে রাখবেন কণ্ঠ। মুখস্থ করার প্রয়োজন নেই, ক দিয়ে মনে রাখবেন কণ্ঠ। ক দিয়ে মনে রাখবেন কণ্ঠ, গেল, কণ্ঠ মনে রাখলেন। ক দিয়ে আমরা মনে রাখবো কণ্ঠ। আচ্ছা, এই চ দিয়ে মনে রাখবেন চাবি। চাবি দিয়ে কি খোলা যায়? তালা খোলা যায়। তালা দিয়ে মনে রাখবেন তালব্য। তালব্য। এই বর্ণটার নাম কি? এই বর্ণটার নাম হচ্ছে মূর্ধন্য। কি নাম? মূর্ধন্য। এখানে জাস্ট মূর্ধন্য লিখবেন। আচ্ছা, মূর্ধন্য লিখলেন। এই বর্ণটার নাম কি? দন্ত, এই জন্য দন্তবর্ণ।
আচ্ছা, এই বর্ণগুলোর নাম কি? উষ্ঠবর্ণ। কেন উষ্ঠবর্ণ? এটা জাস্ট মুখস্থ করতে হবে। উষ্ঠবর্ণ এই কারণে, কারণ এই বর্ণগুলো উচ্চারণ করার সময় ঠোঁটের সাহায্যে উচ্চারিত হয়। প, ফ, ব, ভ, ম ঠোঁটের সাহায্যে উচ্চারিত, এই জন্য উষ্ঠ। তাহলে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। ক দিয়ে মনে রাখবেন কণ্ঠ, চ দিয়ে মনে রাখবেন তালব্য, চ মানে চাবি, চাবি দিয়ে কী খোলা যায়? তালা, তালব্য। এই বর্ণটার নাম মূর্ধন্য, এই জন্য মূর্ধন্য। এই বর্ণটার দন্ত, এই জন্য দন্ত। এই বর্ণটা হচ্ছে ঠোঁটের সাহায্যে উচ্চারিত হয়, প, ফ, ব, ভ, ম, এই জন্য উষ্ঠ। শেষ। এরপরে আপনি ঘোষ অঘোষ মনে রাখবেন, কিচ্ছু না, অঘোষ ঘোষ। আপনি প্রত্যেকটা শাড়ি একটা করে কোড দেন, দেখেন কীভাবে আপনি শিখতেছেন ঘোষ অঘোষ। তাহলে 5টা শাড়ি 5টার কোড দিলেন, তাহলে 5টা শাড়ি 5টা কোড দিলেন। একটা হচ্ছে 1, একটা 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। এটার পরে কী কাজ আপনার? কিচ্ছু না, আপনি বের করবেন অঘোষ বর্ণ কোনগুলো। আপনি অঘোষ লেখেন, অঘোষ লেখার পর আপনি এখানে লেখেন যে কটা বর্ণ দেখতেছি আমরা, অ, ঘ এবং স। সংক্ষিপ্ত রূপ বাদ দিলে বর্ণ রয়েছে আমাদের 3টা, আমরা এখানে 3 লিখলাম। অঘোষ লিখতে কটা বর্ণ? 3টা। এই যে 5টা শাড়ি আমরা লিখছি, 5 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে কত হয়? 2 হয়। তাহলে এই যে প্রথম 2টা হচ্ছে অঘোষ বর্ণ। তাহলে আমরা পেয়ে গেলাম অঘোষ বর্ণ প্রথম 2 সারি। 1 সারি এবং 2 সারি বর্ণগুলোকে অঘোষ বর্ণ বলা হয়। একইভাবে আপনি ঘোষ বর্ণ দেখেন, ঘোষ বর্ণ কয়টা বর্ণ আছে এখানে? 2টা। আপনি 2 লেখেন, তাহলে আমরা কয়টা শাড়ি পাইছি এখানে? 5টা। আমরা 5টা কোড ব্যবহার করছি, তাহলে এখানে 2 বাদ দেন, তাহলে কত হয়? 3। তার মানে পরের 3টা হচ্ছে ঘোষ বর্ণ। তাহলে দেখেন আপনার জন্য সহজ প্রশ্ন ছিল। প্রশ্নটা কী ছিল আমাদের? আমাদের প্রশ্নটা কী ছিল দেখেন, আমরা দেখি প্রশ্নটা আমাদের কী ছিল। মূর্ধন্য অঘোষ বর্ণ। তাহলে আমরা জানি মূর্ধন্য শাড়ি কোনটা? মূর্ধন্য শাড়ি হচ্ছে আমাদের এই যে এটা মূর্ধন্য শাড়ি, এটা মূর্ধন্য শাড়ি। মূর্ধন্য শাড়ির মধ্যে অঘোষ কী হবে? মূর্ধন্য শাড়ি অঘোষ বর্ণ হবে, আচ্ছা এই যে উলট পালট হয়ে গেছে, দেখেন লিখতে ভুল হয়ে গেছে। তাহলে এটা চাবি দিয়ে তালব, এই যে তালব বর্ণ, তালব্য, এটা হচ্ছে মূর্ধন্য বর্ণ। আচ্ছা, লেখাটা চেঞ্জ হয়ে গেছে আমাদের। এটা হচ্ছে দন্তবর্ণ, আর এটা হচ্ছে উষ্ঠবর্ণ। আচ্ছা, মূর্ধন্য বর্ণ। তাহলে আমাদের ছিল মূর্ধন্য বর্ণের মধ্যে অঘোষ বর্ণ কোনটি? তার মানে ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, এগুলো হচ্ছে অঘোষ বর্ণ। এই যে এগুলো কি? এগুলো হচ্ছে মূর্ধন্য দিয়ে মূর্ধন্য বর্ণ। আর এই মূর্ধন্যর মধ্যে আমাদের বলছে অঘোষ। তাহলে আমাদের অঘোষ কি? 2টা, ট, ঠ। তার মানে ট, ঠ আমাদের অ্যান্সার ছিল অবশ্যই, ট, ঠর মধ্যে একটা ছিল। তাহলে অবশ্যই ট, ঠর মধ্যে একটা ছিল, এই যে ঠ। এই কারণে এটা অ্যান্সার হয়েছে আমরা ডি। তাহলে বুঝতে পারছেন আশা করি সবাই। তাহলে দেখেন কত চমৎকারভাবে আমরা শিখতে পারি। আমরা এই বিষয়গুলো মুখস্থ করে পড়েন কিনা বলেন? অবশ্যই মুখস্থ করেন। যে কণ্ঠ, 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 তালব্য, 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 মূর্ধন্য, মূর্ধন্য, এভাবে মুখস্থ করেন। মুখস্থ করেন যে প্রথম 2 সারি অঘোষ, প্রথম 2 সারি অঘোষ, পরে 3 সারি ঘোষ। মুখস্থ করার প্রয়োজন নেই, আপনি ক্যালকুলেশন করে বের করতেছেন। এটা যে মূর্ধন্য সারি, মূর্ধন্য সারি সে নিজেই বলতেছে, কারণ শেষ বর্ণটাই হচ্ছে মূর্ধন্য। মূর্ধন্য দিয়ে মূর্ধন্য মনে রাখবেন, কেন আপনি মুখস্থ করতে যাবেন মূর্ধন্য, মূর্ধন্য, মূর্ধন্য? অবশ্যই বুঝতে পারছেন যে মূর্ধন্য, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। মূর্ধন্যই বলে দিচ্ছে এটা মূর্ধন্য সারির বর্ণ। এবং আরেকটা দেখেন, মাঝখানের বর্ণ, উপরে 2টা সারি, নিচে 2টা সারি, তাই মাঝখানে হচ্ছে মূর্ধন্য। মধ্য সারির বর্ণকে মূর্ধন্য বর্ণ বলে। তো মধ্য সারি বর্ণ না, উপরে 2টা আর নিচে 2টা, তাহলে এটা মাঝখানের সারি, তাহলে মূর্ধন্য বর্ণ আমরা শিখে ফেললাম। আর অঘোষ, তাহলে আমরা শিখে ফেলছি যে অঘোষ হচ্ছে প্রথম 2 সারি। কীভাবে? এই যে এর তো কোড হচ্ছে 2, তাহলে 2 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে কি? আমরা অঘোষ লিখতে কটা বর্ণ? অঘোষ লিখতে আমাদের 3টা বর্ণ, তাহলে 3 আমরা পাইলাম। তাহলে 5 থেকে যদি আমরা 3 বাদ দিই কত হচ্ছে? 2। এই জন্য প্রথম 2 সারি হচ্ছে অঘোষ বর্ণ। মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, অঘোষ অঘোষ মুখস্থ করবেন না। আপনি প্রশ্ন করেন অঘোষ তুমি কয়টা বর্ণ? অঘোষ বলতেছে যে আমি 3টা বর্ণ। তাহলে 3 থেকে আমি বাদ দিব কোথায়? আমি জানি যে আমার ওই ক থেকে ম পর্যন্ত আমাদের 5টা সারি আছে, এদিকেও 5টা সারি আছে, দেখেন নিচ দিয়েও 5টা সারি আছে, এদিকেও 5টা সারি আছে। এটা মুখস্থ করার প্রয়োজন নেই। আপনি সব ছোটোবেলা থেকেই জানেন যে স্পর্শ বর্ণ হচ্ছে 5টা সারি, 5 5 25, 5 5 25, 25টা মানে 5 5 25, চতুর্দিকে 5টা করেছে। তাহলে 5 থেকে আপনি যদি 3 বাদ দেন তাহলে 2, এই প্রথম 2টা সারি হচ্ছে অঘোষ। আর ঘোষ, আপনি জানেন ঘোষ লিখতে কটা বর্ণ? ঘোষ লিখতে 2টা বর্ণ। ওকে, তাহলে 5 থেকে 2 বাদ দেন তাহলে হচ্ছে 3, তাহলে পরে 3টা সারি হচ্ছে ঘোষ বর্ণ। আশা করি বুঝতে পারছেন। এবার দেখেন, এবার দেখেন পরের প্রশ্ন কি ছিল? অশুদ্ধ বানান কোনটি? অশুদ্ধ বানান কোনটি? আচ্ছা, এটা রিলেটেড। আপনারা যারা এটা ক থেকে ম পর্যন্ত 4টা ভালো করে এই পর্যন্ত বুঝতে পারছেন, প্রত্যেকটা প্রশ্ন, এই 5টা প্রশ্নই কিন্তু এইখান থেকে আমরা বের করব। অসাধারণভাবে আমরা ক্লাসটা নিতে যাচ্ছি। দেখেন, আপনি প্রশ্ন পারেন না পারেন এটা বড় কথা না, আপনি যে বিষয়গুলো শিখবেন আজকে, আশা করি অসাধারণভাবে এগুলো সারা জীবন আপনার কাজে লাগবে। এবং শুধু পরীক্ষায় না, আপনি যে কোনো বানান আপনি শিখতে পারবেন। যে কোনো বানান, বানান যে এত ভুল হয়, আশা করি এই বানানগুলো ভুল হবে না। আচ্ছা,
আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন, তাহলে তাহলে আমরা দেখি 4টার মধ্যে আবার চলে যাই। দেখেন, এবার আমি বানান শেখাবো। দেখেন, অনেকগুলো বানান শেখাবো, আপনারা মনে রাখবেন কিভাবে। দেখেন, আমরা এগুলো শিখে ফেলছি, এগুলো আমাদের আর দরকার নেই, এগুলো বন্ধ, এগুলো বাদ দিয়ে দিলাম আমরা। এখন আমরা শিখব বানান। দেখেন, বানান কিভাবে এই 4টার থেকে হাজার হাজার বানান শেখা সম্ভব। খুব মনোযোগ দিবেন। হুম। তারপরে মজার ঘটনা দেখেন, এই রিলেটেড প্রশ্ন কিন্তু এখন আমি আবার 5টা দিব। অর্থাৎ আমরা 5টা প্রশ্ন ধরছি প্রথমে, অর্থাৎ আমি ক্লাসের আগে আপনি কেমন পারেন, আর এখন কিন্তু আমরা ক্লাসের পরে এই ক থেকে ম পর্যন্ত যে আমি ক্লাসটা নিচ্ছি, এইখান থেকে আমরা আবার 5টা প্রশ্ন দেব। অর্থাৎ ক্লাসের আগে আপনারা পারলেন কতগুলো আর ক্লাসের পরে কতগুলো পারলেন, এটা আপনাদের জাজমেন্ট হয়ে যাবে। আচ্ছা, এবার আসি আমরা। আচ্ছা, তাহলে আমরা এবার যাচ্ছি, আমরা যাচ্ছি কিভাবে, আমরা যাব এখন যে এই যে বানানগুলো, বানানগুলো দেখেন, বানানগুলো আমরা দেখি। এই যে এই সারিগুলো মনে রাখবেন, ক সারি, চ সারি, ট সারি, ত সারি এবং প সারি। মনে রাখতে হবে প্রত্যেকটা বর্গীয় বর্ণ তার শেষ বর্ণের সাথে সংযুক্ত হয়। কি বলছি, খুবই গুরুত্বপূর্ণ, সবাই লিখে ফেলেন। প্রত্যেকটা বর্গীয় বর্ণ তার শেষ বর্ণের সাথে যুক্ত হয়। এটা দিয়ে আপনি হাজার হাজার বানান শিখবেন, হাজার বানান। তাহলে প্রত্যেকটা বর্গীয় বর্ণ তার শেষ বর্ণের সাথে যুক্ত হয়, প্রত্যেকটা বর্গীয় বর্ণ তার শেষ বর্ণের সাথে যুক্ত হয়। তাহলে ক বর্গ কার সাথে যুক্ত হবে, উমর সাথে যুক্ত হবে। তার চ বর্গ কার সাথে যুক্ত হবে, ইউর সাথে যুক্ত হবে। তাহলে ট বর্গ কার সাথে যুক্ত হবে, মূর্ধন্যর সাথে যুক্ত হবে। ত সারি কার সাথে যুক্ত হবে, দন্তান্যর সাথে যুক্ত হবে। প সারি কার সাথে যুক্ত হবে, ময়ের সাথে যুক্ত হবে। তাহলে দেখেন কথাটা ঠিক আছে কিনা। তবে শব্দটা হইতে হবে তৎসম। তৎসম শব্দের ক্ষেত্রে এটা প্রযোজ্য। যেমন ট সারির সাথে মূর্ধন্য যুক্ত হবে, ট ট সারির বর্ণের সাথে মূর্ধন্য, কারণ ট সারির শেষ বর্ণ কি মূর্ধন্য। এখন দেখেন কাণ্ড বানানটা যদি আমি বলি, কাণ্ড বানান কোনটা রাইট, এই ড যুক্ত না মূর্ধন্য যুক্ত। এখন আপনি কি বলবেন, যেহেতু কাণ্ড বানানে ড আছে, তাহলে আমরা দেখতেছি ড, যে ড এখানে আছে, তাহলে ড এখানে যেহেতু আছে, ড সারির শেষ বর্ণ মূর্ধন্য, তার মানে মূর্ধন্য রাইট। আর এটা ভুল, আশা করি বুঝতে পারছেন। ত সারির শেষ বর্ণ কি, ত সারির শেষ বর্ণ হচ্ছে দন্তান্ন, ত সারির শেষ বর্ণ দন্তান্ন। তার মানে এখানে হবে আমাদের ত সারির কোনো বর্ণ যদি থাকে তাহলে দন্তান্ন বসাবো। যেমন দন্ত বানানটা দেখি, দন্ত, দন্ত বানানে আমরা অবশ্যই কি, অবশ্যই আমরা দন্তান্ন বসাবো, কারণ ত, এই ত সারির শেষ বর্ণ কি, ত সারির শেষ বর্ণ হচ্ছে দন্তান্ন, এই কারণে আমরা এখানে দন্তান্ন নেব, মূর্ধন্য আমাদের ভুল। আশা করি বুঝতে পারছেন। তাহলে এরকম যে কোনো, যে কোনো, যেমন ভণ্ড, ভণ্ড, লুণ্ঠন, ভণ্ড, লুণ্ঠন, পণ্ডিত। দেখেন এই বানানগুলো প্রত্যেকটার ক্ষেত্রে আমরা মূর্ধন্য ব্যবহার করব, কারণ দেখেন ট ঠ ড এগুলো আছে। ঘন্টা, ঘন্টা, দেখেন ঘন্টা, ঘন্টার ট আছে, ট সারি শেষ বর্ণ মূর্ধন্য, এই জন্য মূর্ধন্য হবে। পণ্ডিত ড আছে, তার মানে মূর্ধন্য হবে। লুণ্ঠন ঠ আছে, মূর্ধন্য হবে। ভণ্ড কি আছে, ড আছে, তার মানে মূর্ধন্য হবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে দেখেন এরকম হাজার হাজার বানান আছে, শত শত বানান আছে কি না, এই বানানগুলো এখন পাবেন। এখন দেখেন গ্রন্থ, গ্রন্থ দেখেন কি আছে, থ আছে, থ থাকলে কি হবে, দন্তান্ন। তারপর কি গ্রন্থ, তারপর অন্তর, অন্তর দিলাম, অন্তর বানান কি, ত আছে, ত এর শেষ বর্ণ কি, দন্তান্ন, মানে দন্তান্ন। রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ কি আছে, দ আছে, তার মানে কি হবে, দয়ের সাথে দন্তান্ন হবে। তার মানে টয়ের সাথে এখন থেকে অবশ্যই মনে রাখতে হবে, টয়ের সাথে আমরা মূর্ধন্য বসাবো, আর তয়ের সাথে আমরা দন্তান্ন বসাবো। এই অসাধারণ রুলটা দিয়ে আপনি কিন্তু এখনই প্রশ্ন পাবেন। আবার এই প্রশ্ন দিয়ে এখনই আবার 5টা প্রশ্ন হবে, অর্থাৎ যে ক্লাসটা ভালো বুঝতেছে, তার মানে প্রথমে তার 3টা ভুল হয়েছে, কোনো সমস্যা নেই, 5টা ভুল হয়েছে, সমস্যা নেই, পরে 5টা আবার সঠিক করতে পারবে। আচ্ছা, তাহলে আমাদের প্রশ্ন দেখেন, আমরা দেখি যে আমাদের 2 নম্বর প্রশ্নটা কি ছিল। দেখেন ঘণ্টেশ্বর, অশুদ্ধ বানান বলছে, অশুদ্ধ বানান, তাহলে ঘণ্টেশ্বর আমাদের কি শুদ্ধ না, অবশ্যই শুদ্ধ, কারণ এখানে ছিল ট, টয়ের সাথে আমাদের কি হবে, মূর্ধন্য হবে, তার মানে অশুদ্ধ বানান নয়, এটা শুদ্ধ বানান। তার মানে এই অ্যান্সারটা হইতো ভুল অ্যান্সার, যে দেখাইছে সে ভুল দেখাইছে। দেখেন বুঝেন, বলছি যে অশুদ্ধ বানান কোনটি, এটি কি অশুদ্ধ বানান, ঘণ্টেশ্বর কি অশুদ্ধ বানান, অবশ্যই ঘণ্টেশ্বর অশুদ্ধ বানান নয়, এটা আমাদের শুদ্ধ বানান, কারণ টয়ের সাথে মূর্ধন্য হবে। আচ্ছা, লুণ্ঠন, লুণ্ঠন কি আমাদের অশুদ্ধ বানান, 100% অশুদ্ধ বানান নয়, এটা আমাদের শুদ্ধ বানান।
আচ্ছা, লণ্ঠন। এখন দেখেন ঠান্ডা, ঠান্ডা অনেকে মনে করতে পারে যে ডয়ের সাথে কি হওয়ার কথা, ডয়ের সাথে আমাদের মূর্ধন্য হওয়ার কথা, ঠিক না? আচ্ছা, তার মানে এটা রাইট হইলো কেন, এটার ব্যাখ্যা কিছুক্ষণ পর দিচ্ছি। এখন এখানে আছে, ঠয়ের সাথে কি মূর্ধন্য হওয়ার কথা, কিন্তু মধ্যাহ্ন হয়নি, কি হয়েছে? তারপরে এটা মধ্যাহ্নই দিছি, কিন্তু এটাই আমাদের অশুদ্ধ হইলো। কেন অশুদ্ধ হইলো? দেখেন এইখানে কিন্তু প্যাঁচটা বুঝতে গেলে এখন দেখেন একটা আমি চার্ট দেখাচ্ছি, চারটা একটু মনোযোগ দেন, চারটা মনোযোগ দেন, আমাদের বই থেকে চারটা দেখাচ্ছি, দেখেন তাহলে বুঝবেন। এখন যে কৌশলটা দেখে দিচ্ছি এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দেখেন এইখানে দেখেন আমরা শিখলাম, এই দেখেন এইখানে ৭৪ নম্বর পেজটা খুব মনোযোগ দিয়ে দেন, তাহলে ওই প্রশ্নগুলোর সমাধান পাবেন। অনেকে পারেননি অ্যান্সার, কেন পারেননি অ্যান্সারটা দেখেন কিভাবে আমরা সমাধান করতেছি, দেখেন চমৎকারভাবে। দেখেন তৎসম শব্দে যদি শব্দটা হয় তৎসম, সেক্ষেত্রে ট, ঠ, ড, ঢ এগুলোর সাথে দন্ত্যান্ন না হয়ে মূর্ধন্য হবে তৎসম শব্দের ক্ষেত্রে। যেমন ঘণ্টা বানান তৎসম শব্দ, বন্টন, নিষ্কণ্ঠক, কণ্টক তৎসম শব্দ হওয়ার কারণে সকল টয়ের সাথে মূর্ধন্য হয়েছে। কণ্ঠ, লুণ্ঠন, সুকণ্ঠী অর্থাৎ কি আছে, ঠয়ের সাথে, যে তৎসম হওয়ার কারণে সকল ঠয়ের সাথে মূর্ধন্য হয়েছে। ডবর্ণ দেখেন খণ্ড, দণ্ড, পণ্ডিত, যেহেতু তৎসম শব্দ এই কারণে ডয়ের সাথে মূর্ধন্য হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখেন কণ্ঠ বানানটা দেখেন মূর্ধন্য হবে কারণ তৎসম শব্দ। ঘণ্টেশ্বর, ঘণ্টেশ্বর মানে হচ্ছে দেবতা শিবকে বলা হয়, তার মানে তৎসম শব্দ, তাহলে মূর্ধন্য। লুণ্ঠন মূর্ধন্য, নিষ্কণ্ঠক মূর্ধন্য, ঢুন্ডি মূর্ধন্য। এবার দেখেন যদি তৎসম ব্যতীত হয় অর্থাৎ তৎসম না হয়, সেক্ষেত্রে আবার এই রুলটা প্রযোজ্য হবে না। এই জায়গাগুলো থেকে বিশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি প্রশ্ন নেয়, অর্থাৎ মানে ভিতর থেকে প্রশ্ন করে। অনেকে মনে করে প্রশ্ন দেখাইছি আমার সব রাইট, দেখা যায় যে লাস্টে একটা রাইট হয়নি। কেন হয় এরকম দেখেন, তার মানে অতৎসম শব্দের ক্ষেত্রে নিয়মটা হবে না। দেখেন লণ্ঠন, লণ্ঠনটা হচ্ছে একটা ইংরেজি শব্দ, ইংরেজি শব্দে কখনো মধ্যাহ্ন হবে আপনি বলেন? তৎসম শব্দে এই রুলটা প্রযোজ্য, কিন্তু ইংরেজি শব্দে অর্থাৎ তৎসম ব্যতীত যত শব্দ আছে সেক্ষেত্রে এই রুলটা প্রযোজ্য হবে না। তাহলে লণ্ঠন হচ্ছে একটা ইংরেজি শব্দ, এই কারণে এখানে আপনি যদি মধ্যাহ্ন দেন তাহলে ভুল হবে, হবে দন্ত্যান্ন। কান্ডারি বানান দেখবেন যে কান্ডারি বানান মধ্যাহ্ন দিয়ে লেখে, হবে না, যেহেতু বাংলা শব্দ আপনাকে কি দিতে হবে, দন্ত্যান্ন দিতে হবে। ঝান্ডা হিন্দি শব্দ, ঝান্ডা একটা হিন্দি শব্দ। পরীক্ষা আসে, কত পরীক্ষা আসে যে ঝান্ডা কি জাতীয় শব্দ। তারপর হচ্ছে ঠান্ডা, ঠান্ডা ঠান্ডা হচ্ছে হিন্দি শব্দ। গুন্ডা হিন্দি শব্দ। আন্ডা বাংলা শব্দ। পান্ডা হিন্দি শব্দ। প্যান্ডেল তেলুগু শব্দ। ভন্ডুর দেশি শব্দ। ভান্ডার তদ্ভব শব্দ। তার মানে দেখেন এইগুলো তৎসম না হওয়ার কারণে, এগুলো কি, এগুলো আমাদের মধ্যাহ্ন না হয়ে দন্ত্যান্ন হইল। এখন প্রশ্নটা বোঝেন, এখন বুঝতে পারছেন কিনা দেখেন। এখন বুঝতে পারছেন কিনা দেখেন। দেখেন ঠান্ডা শব্দটা আমাদের রাইট, এটা আমাদের শুদ্ধ। কেন? কারণ যেহেতু এটা হিন্দি শব্দ, হিন্দি শব্দে আমাদের কি লিখতে হবে, দন্ত্যান্ন লিখতে হবে, এই জন্য আমাদের এটা রাইট ছিল। লণ্ঠন আমাদের ইংরেজি শব্দ, লণ্ঠন ওই যে যেটা দিয়ে আমরা আলো জ্বালাই, গ্রামগঞ্জে আলো জ্বালাইতো কারেন্ট যখন ছিল না, ঠিক না, তখন আমরা এই লণ্ঠনটা হচ্ছে একটা ইংরেজি শব্দ, এই কারণে এটা শুদ্ধ হবে দন্ত্যান্ন, এটা হবে দন্ত্যান্ন, কিন্তু দেওয়া আছে কি মধ্যাহ্ন, এই কারণে এটা ভুল, এই কারণে এটা ভুল। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, একইভাবে দেখেন, একইভাবে আমরা ৩ নম্বর প্রশ্নটা দেখি। ৩ নম্বর প্রশ্নের সমাধান দেই। শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান দেখেন, আমরা এই ঝর্ণা বানানটা আমাদের কিন্তু তৎসম শব্দ নয়। এই কারণে এই বানানটা আমাদের রাইট, যেহেতু তৎসম শব্দ না হলে দন্ত্যান্ন ব্যবহার হবে। আর সমীক্ষণ এটা আমাদের কি, এটা আমাদের তৎসম শব্দ, এই কারণে এখানে হওয়ার কথা মধ্যাহ্ন, দিছি আমাদের দন্ত্যান্ন, তার মানে এটা ভুল। অপরাহ্ন রয়ের পরে মধ্যাহ্ন হয়, এই কারণে এটা মধ্যাহ্ন হবে,
এই কারণে এটা ভুল। মূর্ধন্য বানানটা 100% ভুল। মূর্ধন্য বানানটা দেখেন, মূর্ধন্য বানানটা কী হবে, এটা আমাদের দন্তান্ন হবে। এখন এই প্রশ্নগুলোর এখন সমাধান আমরা যাব, এই প্রশ্নগুলোর সমাধান দেখেন। এই প্রশ্ন সমাধানের জন্য আপনাকে যেটা জানতে হবে আমি দেখে দিচ্ছি। দেখেন, চমৎকার একটা কৌশল শিখিয়ে দিচ্ছি। এই টাইপের বানান যদি কখনো আসে পরীক্ষায়, আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। দেখেন, দেখেন এই জায়গাটা দেখেন, এই জায়গাটা যদি বুঝেন তাহলে ওই টাইপের বানানগুলো আর কখনোই ভুল হবে না। দেখেন, নায়িকা, নায়িকা মনে রাখতে হবে, নায়িকা, নায়ক আর গুন্ডা, তিনটা বিষয় জানতে হবে। দেখেন, তিনটা বিষয় জানতে হবে। দেখেন, নায়িকা, নায়ক এবং গুন্ডা। এখন নায়িকা শাবনূরের প্রিয় বর্ণ হচ্ছে তিনটা। কী কী তিনটা বর্ণ? রি, র, মূর্ধন্য। রি, র, মূর্ধন্য, এই তিনটা বর্ণ হচ্ছে নায়িকা বর্ণ। আর নায়ক বর্ণ হচ্ছে আমাদের মনে রাখতে হবে স্বরবর্ণ, ক বর্গ, প বর্গ, হ, অন্তস্থীয়, অন্তস্থীয়জ এবং অনুস্বর। দেখেন কত চমৎকারভাবে আমরা সাজিয়েছি একটা বই, কত সহজ করে বিষয়গুলো মুখস্থ করেন, সেই বিষয়গুলো কত সহজ করে শেখা সম্ভব। তাহলে নায়িকা বর্ণ কয়টা? তিনটা। রি, র, মূর্ধন্য, মনে রাখতে হবে নায়িকা বর্ণ তিনটা। নায়ক বর্ণ কয়টা? নায়ক বর্ণ হচ্ছে সকল স্বরবর্ণ, ক বর্গ, প বর্গ, আর হচ্ছে হ, অন্তস্থীয়, অন্তস্থীয়জ এবং অনুস্বর। আর গুন্ডা বর্ণ হচ্ছে সকল ব্যঞ্জন বর্ণ। জাস্ট এইটুকু মনে রাখলেই হবে। এই যে দেখেন, নায়িকা প্লাস নায়ক সমান সমান মূর্ধন্য, এতটুকু মনে রাখলেই হবে। নায়িকা বর্ণের পর যদি নায়ক বর্ণ থাকে তাহলে হবে মূর্ধন্য। তাহলে আমরা জানি কি নায়িকা বর্ণ কী কী? নায়িকা বর্ণ হচ্ছে তিনটা, রি, রি, র, মূর্ধন্য। আর নায়ক বর্ণ কি আমরা জানি? ক বর্গ, প বর্গ আর সকল স্বরবর্ণ, এগুলো হচ্ছে নায়ক বর্ণ। এগুলোর পর হবে মূর্ধন্য। এখন দেখেন আপনি প্রশ্নের সমাধান পেয়ে যাবেন, আর কিচ্ছু জানতে হবে না, এতটুকু জানলেই হবে। দেখেন প্রশ্ন সমাধান করে দিচ্ছি আমি। দেখেন, দেখেন আমি সব প্রশ্নের সমাধান হয়ে যাবে। দেখেন, দেখেন আমাদের প্রশ্ন কি? আমাদের প্রশ্ন কিচ্ছু না, আমরা জানি যে নায়িকা বর্ণের পর কি হবে? নায়িকা বর্ণের পরে মূর্ধন্য হবে। আবার নায়িকা, নায়িকা প্লাস যদি নায়ক বর্ণ পাই, নায়ক বর্ণ পাই, তারপরও মূর্ধন্য হবে। দেখেন এতটুকু, জাস্ট এতটুকু মনে রাখেন। নায়িকা বর্ণ যদি পাই তারপরও মূর্ধন্য হবে, নায়িকা প্লাস নায়ক বর্ণ যদি পাই তারপরও মূর্ধন্য হবে। আর নায়িকার পরে, নায়িকার পরে যদি আমরা গুন্ডা বর্ণ পাই তাহলে দন্তান্ন হবে। এতটুকু কোথায় বুঝতে পারছেন কিনা একটু বলেন, কমেন্টে লেখেন। এতটুকু বুঝলেই হবে, এতটুকু বুঝতে পারছেন কিনা দেখেন। নায়িকার পরে যদি কোনো ন হয় তাহলে সেটা মূর্ধন্য হবে। দেখেন একটু কমেন্টে লেখেন বুঝতে পারছেন কি না। আমাদের কিন্তু তিনটা প্রশ্নের সমাধান, তারপর আমরা 4-5-এ যাচ্ছি। নায়িকার পরে মূর্ধন্য হবে, নায়িকার পরে মূর্ধন্য। নায়িকা বর্ণ কী কী? নায়িকা স্বপ্নের বর্ণ তিনটা ছিল, রি, র এবং মূর্ধন্য। এই তিনটা বর্ণ ছিল আমাদের নায়িকা বর্ণ। এই বর্ণগুলো পরে আর কি আরেকটা আমরা ক্ষীয় বর্ণ দিই। হ্যাঁ, রি, র, মূর্ধন্য, ক্ষীয়, এই চারটা বর্ণের পরে আমরা মূর্ধন্য ব্যবহার করব। তাহলে দেখেন শুদ্ধ বানান কোনটি? এখানে আছে যুতক্ষ বা ক্ষীয়। তো যুতক্ষ বা ক্ষীয়র পরে আমরা জানি নায়িকা বর্ণের পর কী বর্ণ হয়? মূর্ধন্য। তো এখানে দেওয়া আছে কি? দন্তান্ন, তার মানে 100% এটা ভুল। তারপর আমরা জানি অপরাহ্ন বানানটা, অপরাহ্ন বানানে আমরা দেখছি র পাইছি, রটা কি? নায়িকা বর্ণ। তারপর আকার, আকারটা কি? আমরা জানি এটা নায়ক বর্ণ। হটা কি? আমাদের নায়ক বর্ণ। তাহলে এটা হচ্ছে নায়িকা, নায়িকার পর সকল স্বরবর্ণই হচ্ছে নায়ক বর্ণ, সকল স্বরবর্ণই হচ্ছে নায়ক বর্ণ। তারপর ক বর্গ, প বর্গ আর হ অন্তস্থীয়, এগুলো হচ্ছে আমাদের নায়ক বর্ণ। তার মানে নায়িকার পরে আমরা সকল বর্ণ পাচ্ছি নায়ক বর্ণ, তার মানে হওয়ার কথা মূর্ধন্য। তাহলে জানি আমরা হয়ের যদি উপরে হয় তাহলে হয় হ যোগ দন্তান্ন, আর হয়ের সাথে যদি নিচে হয় তাহলে হ যোগ মূর্ধন্য। তার মানে আমাদের এটা ভুল, এটা শুদ্ধ বানান নয়, এটা ভুল আছে, তার মানে এটাও ভুল। তারপরে দেখেন মূর্ধন্য বানান। আর মূর্ধন্য বানান আমরা দেখি মূর্ধন্য বানানটা কেন ভুল। মূর্ধন্য বানানটা কী কারণে ভুল? কারণটা হচ্ছে দেখেন এখানে রেপ, রেপ হচ্ছে আমাদের নায়িকা বর্ণ, রেপটা কি? নায়িকা বর্ণ। ওকে, নায়িকা। তারপর রয়ের পর কি আছে? ধ। আচ্ছা বলেন তো, ধ আমাদের কোথাও আছে? নায়ক বর্ণেও নাই। আমরা জানি নায়ক বর্ণ যদি না পাই তাহলে আমাদের মনে করতে হবে যে এটা গুন্ডা বর্ণ। তার মানে যেহেতু নায়িকা পাইলাম আর ধটা হচ্ছে আমাদের কি? গুন্ডা বর্ণ। কারণ আমরা
নায়ক বর্ণ আমরা জানি যে ক বর্গের সকল বর্ণ প ক খ গ ঘ ঙ আমরা কিন্তু শিখে বলছি ক বর্গের বর্ণগুলোকে কণ্ঠবর্ণ বলা হয়। তারপর হচ্ছে প বর্গ প ফ ব ভ ম। দেখেন ক্লাসটা কিন্তু আরও ধীরে ধীরে নিতে হবে, যেহেতু আর ওরিয়েন্টেশন ক্লাস এবং অ্যান্সারগুলো আমাকে দিতে হচ্ছে, এই জন্য দ্রুত নিচ্ছি আমি। আমরা যখন পেড বেসে ক্লাস নিব অবশ্যই ধীরে ধীরে নেব। এক এক দিনে তো এতগুলো প্রশ্নের সমাধান আমরা করবো না, ধীরে ধীরে আজকে দেখেন 25টা প্রশ্নের সমাধান যাব, এই কারণে আমাদের সময়টা লাগতেছে বেশি। তাহলে ক বর্গ প বর্গ, তারপর কি সকল স্বরবর্ণ, সকল স্বরবর্ণ হচ্ছে আমাদের কি বর্ণ, নায়ক বর্ণ। তার মানে কোথাও কিন্তু আমাদের এই যে ধ বর্ণটা নাই, তার মানে আমাদের নায়িকার পর আমরা কি বর্ণ পাইছি, নায়ক বর্ণ। এই কারণে এখানে কি হবে, দন্তান্ন হওয়ার কথা, কিন্তু লিখছি মধ্যাহ্ন, এই কারণে এটা ভুল। আর ঝর্ণা বানানটা আমাদের কি তৎসম শব্দ নয়, এই কারণে এটা দন্তান্ন হবে, এই জন্য এটাই রাইট, এই জন্য এটা রাইট। আচ্ছা, এবার দেখেন পরের দুটো প্রশ্নের সমাধান করে দিচ্ছি, খুবই সহজ প্রশ্ন। এটার জন্য আপনাকে কি করতে হবে, আমাদের যে চারটা আছে ওই চারটাতে চলে যান। দেখেন একটা জায়গা থেকে আপনি সব প্রশ্নের অ্যান্সার পাচ্ছেন। দেখেন দেখেন কিচ্ছু না, আমাদের প্রশ্নটা দেখেন কিভাবে ভিতর থেকে প্রশ্নটা আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম প্রশ্ন এবার একটা আসছে, গত বছর যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় এই প্রশ্নটা আসছে। দেখেন আমরা জানি তিনটা স রয়েছে আমাদের, তিনটা স হচ্ছে একটা তালিবর্ষ, একটা মূর্ধন্য, একটা হচ্ছে দন্ত্য। আমাদের কয়টা স, তিনটা স, তালিবর্ষ, মূর্ধন্য এবং দন্ত্য। তাহলে আমরা কণ্ঠ দিয়ে আমরা কি কোনো স উচ্চারণ করতে পারি, হয় না। তালব দিয়ে কিন্তু স উচ্চারণ হয় তালবর্ষ, মূর্ধন্য দিয়ে কিন্তু স উচ্চারণ হয় মূর্ধন্য, দন্ত দিয়ে স উচ্চারণ হয় দন্ত। তাহলে আমাদের স কয়টা, তিনটা, তালেবর্ষ মূর্ধন্য দন্ত্য। স কয়টা, তিনটা, তালেবর্ষ মূর্ধন্য এবং দন্ত্য। তাহলে তালবর্ষ মূর্ধন্য দন্ত্য যদি হয়, তার মানে তালব থেকে তালবস্বর সৃষ্টি হয়েছে, অর্থাৎ চ ছ বর্ণের সাথে তালবস্ব যুক্ত হবে, ট ঠর সাথে মূর্ধন্য যুক্ত হবে, তর তর সাথে দন্তাস যুক্ত হবে। এখন দেখেন প্রশ্ন ওইখান থেকে করা হয়েছে, প্রশ্ন করা হয়েছে কি, দুচ্ছিদ্র বানানে। দেখেন দুচ্ছিদ্র বানানে, প্রশ্নটা দেখেন দুচ্ছিদ্র বানানে কি হয়েছে, দুচ্ছিদ্র বানানে কেন কেন দন্তাস্য এবং মূর্ধন্য না হয়ে তালবস্য যুক্ত হয়েছে। কারণ দেখেন দুঃশুদ্ধ বানানে চ ছ আছে, চ ছ হচ্ছে আমাদের তালব বর্ণ, তালব বর্ণ দিয়ে তালবস্য হয়। আমরা জানি চ ছ হচ্ছে একটা কি বর্ণ, তালব বর্ণ, তালব বর্ণ, তালব দিয়ে কী হয়, তালবস্য হয়। তাহলে দেখেন তালবস্য, তালব বর্ণ থাকার কারণে এখানে তালবস্য হবে, এই কারণে এখানে দন্তাস এবং মূর্ধন্য হবে না। দেখছেন কত জটিল একটা প্রশ্ন ছিল, কিন্তু খুব সহজভাবে আমরা সমাধান পেলাম, শুধুমাত্র ওই চারটা জানলেই হবে। তার মানে ওই চারটা থেকে এখন প্রশ্ন আসবে প্রচুর পরিমাণে। তারপরে এবার দেখেন এটা 5 নাম্বার প্রশ্নের সমাধান আমি করে দিই। দেখেন কীভাবে মনে করবেন, মনে রাখবেন সর্বর্ণ 11টা আছে না, 11টা সর্বর্ণের মধ্যে মনে রাখবেন সর্বর্ণ আমাদের কয়টি, পরীক্ষায় দিতে হয় সর্বর্ণ কয়টি, সর্বর্ণ আমরা জানি সবাই, এটা খুবই সহজ প্রশ্ন। সর্বর্ণ হচ্ছে আমাদের 11টি। এই 11টি সর্বর্ণের মধ্যে অথবা আয়ের পরে হবে দন্তাস্য, আর এই দুইটা বর্ণ বাদে আর বাকি যে সর্বর্ণ আছে 9টি, সরসেরা বাদ দেখি রস্যই আছে, দীর্ঘই আছে, রস্যও আছে, দীর্ঘও আছে, রি আছে, এ আছে, ওই আছে, এই যতগুলো বাকি যে স্বরবর্ণ আছে আমাদের 9টি, এগুলোর সাথে দন্তাস্য হবে। তাহলে আপনার সমাধান কি, সমাধান সহজ, মনে রাখবেন অ এবং আ থাকলে দন্তাস্য। এটা আমরা এইভাবেও মনে রাখতে পারি, অবর্ণটা রূপ নেই, যার রূপ নেই তিনি আল্লাহ, তিনি সর্বশক্তিমান, এতটুকু মনে রাখলেও হবে, জাস্ট এতটুকু। অবর্ণটার কি নেই, রূপ নেই, যার রূপ নেই তিনি আল্লাহ, তিনি সর্বশক্তিমান। তাহলে দেখেন আ থাকলে দন্তাস্য হবে, যেমন আশকারা বানান, তার মানে আ আছে, তা আ থাকলে কি হবে, দন্তাস্য হবে, তার মানে এটা রাইট। তারপর কি আছে, বাদে নিষ্প্রাণ, তার এখানে আমরা কি পাচ্ছি, ছয়ের আগে কি পাচ্ছি, 9-এর পরে কি পাচ্ছি, রস্যই, আমরা ভাঙবো, পাচ্ছি, তারপর রস্যই আছে। তাহলে আমরা জানি 6-এর আগে যদি রস্যই পাই, অর্থাৎ সরসরা না পাই, তাহলে আমাদের হবে মূর্ধন্য, তার মানে মূর্ধন্য, এটা রাইট। আর আশকারা বানান দেখেন, আশকারা বানানের 6-এর আগে ঠিক কিন্তু আ আছে, তাহলে যদি আমরা পাই, শুধু মনে রাখতে হবে সরসরিয়া পাইলে শুধু দন্তাস্য বসাবো, আর যদি সরসরিয়া না পাই, অন্য স্বরবর্ণ পাই, তাহলে মূর্ধন্য বসাবো, তাহলে এটা রাইট। বাকিগুলো ভুল আছে দেখেন, এই দেখেন এটা কি আছে, 6-এর আগে কি, হয়ের পর কি আছে, আকার, তাহলে আমরা জানি আকার পালে কি হবে, দন্তাস্য, তাহলে এখানে আছে মূর্ধন্য, তাহলে ভুল, একটা ভুল হলে তো আর কোনো কাজ নেই, শেষ, ভুল। তিরস্কার, তাহলে দেখেন কি আছে, আছে, থাকলে কি হবে, আমরা জানি রয়ের সাথে আছে, তাহলে হবে দন্তাস্য, কিন্তু আছে মূর্ধন্য, তার মানে ভুল, তাহলে কোনো কথা নেই, এটাও ভুল। তার মানে এগুলো, এখানে কি আছে, যে আকার আছে, 6-এর আগে কি আছে, আকার আছে, তয়ের পরে কি আছে, আকার, তাহলে আকার থাকলে কি হবে, দন্তাস্য আছে কি মূর্ধন্য, তার মানে এটা ভুল, তার মানে শুধুমাত্র এটা অ্যান্সার। তার মানে 5টা প্রশ্নের ব্যাখ্যা আমি দিয়ে দিছি, এটা বিশ্বাস করেন, এই ব্যাখ্যাগুলো এগুলো দেখেন যে
এত সহজ করে ব্যাখ্যা দেওয়া সম্ভব কিনা। আপনি তো অনেক পড়াশোনা করছেন, অনেক জায়গায় ক্লাস করেন, ঠিক না? তো এই বিষয়গুলো দেখেন, একটু সময় লাগবে, একটু সময় লাগলো। এই বিষয়গুলো একবার যদি মাথায় ঢুকে, তাহলে এই টাইপের যত বানান আছে সব বানান পাবেন। এখন দেখেন আমরা বইটাতে কীভাবে সাজিয়েছি। আমরা বুঝাতে চাই যে আমরা একটা অসাধারণ বই সৃষ্টি করছি মাতৃভাষা, এবং এই মাতৃভাষা বইটা হাতে নেবেন এবং সাথে আমাদের সাথে কোর্স করবেন বাংলার উপর। বাংলা কোর্সটা করে ফেলেন, এবং আমাদের মাতৃভাষা বইটা যদি আপনার হাতে থাকে, আপনাকে কখনোই আর বাংলা নিয়ে যে ধরনের প্রশ্ন হোক না কেন, আপনি প্রশ্নের সমাধান করতে পারবেন, এবং বুঝে বুঝে মুখস্থ করে নয়। দেখেন বিষয়গুলো দেখেন প্রত্যেকটারই ব্যাখ্যা দেওয়া আছে, প্রত্যেকটারই। এই দেখেন এগুলো সমস্ত আমি আমি কিছু পৃষ্ঠা দেখাচ্ছি, হ্যাঁ, যে পৃষ্ঠাগুলো দেখানো সম্ভব হচ্ছে আমি দেখেছি। 347 নম্বর পৃষ্ঠাটা, এই দেখেন, অ আ থাকলে দন্তাস্য হবে, অ আ থাকলে দন্তাস্য হবে। আপনার কৌশলটা লিখে দিয়েছি, যার রূপ নেই তিনি আল্লাহ, তিনি সর্বশক্তিমান। তাহলে চমৎকার একটা কৌশল। আর এই কৌশলটা দিয়ে আপনি শিখে ফেললেন যে অ আ থাকলে দন্তাস্য, অ আ থাকলে দন্তাস্য, আর বাকি যে স্বরবর্ণগুলো আছে সেগুলোর ক্ষেত্রে মধ্যাস্য। হিউজ পরিমাণ প্র্যাকটিস, দেখেন হিউজ পরিমাণ প্র্যাকটিস। এই প্র্যাকটিস করলেন, এই যে অ থাকে, তাহলে দেখেন আস্পদ বানানটা যেহেতু আকার আছে তাহলে দন্তাস্য, পরস্পর বানানটা যেহেতু অ আছে দন্তাস্য, তিরস্কার বানানটা অ আছে দন্তাস্য, নমস্কার বানানটা কি অ আছে এই জন্য দন্তাস্য, তেজস্কর ছয়ের আগে অ আছে এই জন্য। আপনি প্র্যাকটিস করে নিলেন। তারপর স্বরবর্ণ ব্যতীত অন্য স্বরবর্ণগুলো যদি থাকে, স্বরস্বরা ব্যতীত অন্য স্বরবর্ণগুলো থাকে, সেক্ষেত্রে মূর্ধন্য স, এগুলো প্র্যাকটিস। তারপর আপনি পরীক্ষা দিলেন এই যে এগুলো। তাহলে 5টা প্রশ্নের সমাধান হয়েছে। এখন আপনারা আসেন, আমরা কিন্তু এখন যতটুকু পড়াইলাম এখান থেকে কিন্তু এখন আরও প্রশ্ন এখন আপনি ক্লাস করছেন, এখন কিন্তু ভুল করার কোনো সুযোগ নেই। আপনি যদি বুঝে থাকেন ক্লাস, তাহলে অবশ্যই কিন্তু ভুল করবেন না। তাহলে এইভাবে আমরা পড়াবো। ক্লাসের মোটামুটি একটা ধারণা পাইলেন যে কীভাবে আপনাকে প্রত্যেকটা পৃষ্ঠা ধরে ধরে পড়ানো হবে। দেখেন এই যে আপনাকে পড়ানো হইলো, আপনি 347 নাম্বার পৃষ্ঠাটা আপনার কিন্তু পড়া হয়ে গেল। এখন 347 নাম্বার পৃষ্ঠাটা আপনি নিজে নিজেই আপনি রুমে প্র্যাকটিস করবেন, এবং এর সাথে যে এমসিকিউগুলো আছে সেগুলো। এখন দেখেন আপনি প্রশ্নের পরীক্ষা দেন। আপনি এখন এই যে দেখেন আপনি, তাহলে আমরা ওইখানে পরীক্ষা নিছি 5টা। এবার 6 নম্বর প্রশ্নের সমাধান দেন। আচ্ছা, এবার আমরা এখানে 5টা দিচ্ছি, 6 নম্বর প্রশ্ন। এবার রেডি থাকেন, আমরা 6 নম্বর প্রশ্নে যাচ্ছি। 6 নম্বর প্রশ্নের উত্তর লেখেন। এখানে কিন্তু সবচেয়ে আপনার আনন্দের বিষয় যেটা, আপনি কিন্তু সমাধান পাচ্ছেন, এবং এই সমাধানটা এমন একটা সমাধান মুখস্থ করে নয়, কৌশলের মাধ্যমে আপনি পাচ্ছেন। আমরা 6 নম্বর প্রশ্নের উত্তর দেন। 6, এখন কিন্তু আপনি প্রশ্ন সমাধান দেন। 6, কোন 5টি বর্ণ উচ্চারণকালে জিহ্বার অগ্রভাগ উল্টে গিয়ে মূর্ধাকে স্পর্শ করে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন কিন্তু সমস্ত বিশ্ববিদ্যালয় এবং জব সেক্টর, অর্থাৎ যত চাকরির পরীক্ষার প্রশ্ন আসে, এই 2 টাইপের প্রশ্নগুলো আমরা সমাধান করব, অ্যাডমিশন এবং জব। অ্যান্সার দিয়ে দেন, কোন 5টি বর্ণ উচ্চারণকালে জিহ্বার অগ্রভাগ উল্টে গিয়ে মূর্ধাকে স্পর্শ করে? অ্যান্সার দ্রুত লেখেন। ক খ গ ঘ ঙ, চ ছ জ ঝ ঞ, ট ঠ ড ঢ মূর্ধন্য, ত থ দ ধ দন্তান্ন। কোনটা হবে? বুঝতে পারছেন তো কিভাবে আপনাদের তৈরি করা হবে প্রত্যেকটা পৃষ্ঠায় ধরে ধরে। এই জন্য যারা এখন পর্যন্ত ভর্তি হননি, আমাদের 1 তারিখ থেকে ক্লাস চালু হবে। আশা করি চমৎকারভাবে আপনারা শিখতে পাবেন। অনেকে লিখতেছে শেয়ার হচ্ছে না। আচ্ছা, আচ্ছা, এই যে 6 নম্বর অ্যান্সার আমরা অনেকেই দিয়ে দিয়েছে। হ্যাঁ, 6 নাম্বার লিখে দিতে হবে, 6 নাম্বার লিখে অ্যান্সার দিতে হবে, শুধু গড় লিখলে হবে না। হ্যাঁ, 6 লিখে অ্যান্সারটা দেন দ্রুত। আচ্ছা, অসাধারণ, এই তো। আচ্ছা, 6 নাম্বার আমরা তাহলে অ্যান্সার আপনারা দিয়ে দেন। আচ্ছা, তারপর আমরা 7 নাম্বার অ্যান্সার যাব। 7 নাম্বার অ্যান্সার দিয়ে দেন। 7,
এই 7 নম্বর প্রশ্নের অ্যান্সার উ। এটার উচ্চারণ হচ্ছে উ। হ্যাঁ, অনেকে উচ্চারণে আমার ভুল ধরে, কারণ আমি তো উচ্চারণ অনেকের কানে একরকম মনে হয়, আমি তো সঠিকই প্রনাউন্সিয়েশনটা করি। আচ্ছা উ। হ্যাঁ, তারপর ইয়, মূর্ধন্য, দন্তান্ন এবং ম, এই 5টি বর্ণের বৈশিষ্ট্য হলো, এগুলো কিন্তু সব ব্যাখ্যা আমি দিয়ে দিয়েছি, এগুলোর আমি ব্যাখ্যা দেবো না এখন, আমি সরাসরি প্রশ্নগুলো খালি নেব। আচ্ছা, তাহলে অ্যান্সার ক, খ, গ, ঘ, উম, কোনটা রাইট হবে? সাতের দ্রুত অ্যান্সার লেখেন। সাত, সাতের অ্যান্সার। এটা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা আসছে ক ইউনিটে। আচ্ছা, আচ্ছা, আরিফুল ইসলাম সাতের ক অ্যান্সার দিয়েছে। রত্না খাতুন ও রত্না কানন 6 গ নাম্বার অ্যান্সার দিয়েছে। বিল্লা সাহেব অ্যান্সার দিয়েছে 7-এর এ। আচ্ছা, এই তো দেখেন, আমি কিন্তু এগুলোরও অ্যান্সার দিতে গেলে একটু সময় লাগবে, এই জন্য এগুলো দিলাম না। বেশিরভাগই অ্যান্সারটা ভুল হচ্ছে, বেশিরভাগই অ্যান্সারটা ভুল হচ্ছে। তারপরও পড়ানোর পরও ভুল হচ্ছে, দেখেন তার মানে এর মধ্যে আরেকটা কৌশল আমি বলিনি, এই কারণে এই বিষয়গুলো ভুল হচ্ছে। ওই কৌশলটা যদি বলতাম তাহলে কেউ ভুল হইতো না। মানে আগের অ্যান্সারটা বেশিরভাগই অ্যান্সার সঠিক হয়েছে, এখনকার অ্যান্সারটা বেশিরভাগই ভুল হচ্ছে। আচ্ছা, নয়ন হোসেন, আচ্ছা, 7-এর ক। এবার আমরা 8-এর অ্যান্সার যাব। 8, 8 দেখেন, 8-এর অ্যান্সার কোনটা হবে দেখেন একটু। 8-এর অ্যান্সার এটা প্রাইমারি পরীক্ষায় আসছে এই প্রশ্নটা। 8 নাম্বার, কোন বানানটি শুদ্ধ? সংকীর্ণ মোনা, সংকীর্ণ মোনা কোন বানানটি রাইট? 8 নাম্বার সংকীর্ণ মোনা। 8 লিখে অ্যান্সার দেন, 8 লিখে অ্যান্সার দেন। আরেকটা কাজ করেন আপনারা, এখন 7, 8, 6, 7, 8 একসাথে অ্যান্সার দেন। 6, এগুলি একসাথে ছিল না, 6, 7 এবং 8 তিনটে একসাথে অ্যান্সার দিয়ে দেন। 6, 7, 8 তিনটে লিখে একসাথে অ্যান্সারগুলো দিয়ে দেন, যারা পারবেন একসাথে তিনটে দিয়ে দেন। হায়াতুন্নেসা অ্যান্সার দিছে ঘ। আচ্ছা, রোজ অ্যান্সার দিছে 4-এর ঘ, 8-এর ঘ। আচ্ছা, আরিফুল ইসলাম 8-এর ঘ অ্যান্সার দিয়েছে। আচ্ছা, আচ্ছা, তার 8-এর অ্যান্সার আপনারা দিয়ে দেন। 8-এর অ্যান্সার এবার আমরা আর আমাদের কিন্তু আরেকটা ঘোষণা দেওয়া ছিল যে ফ্রি ক্লাস, অর্থাৎ 28, 29, 30 এই 3 দিন যারা ক্লাস করবে তারা কিন্তু 1799 টাকায় 2 জন ভর্তি হতে পারবে। 1799 টাকায় 2 জন ভর্তি হতে পারবে। অর্থাৎ যারা আপনারা ভর্তি হতে চান, ইচ্ছুক আছেন, তারা অবশ্যই ফ্রি ক্লাস চলাকালীন অবস্থায়, যে 3 দিন আমাদের ফ্রি ক্লাস, এই 3 দিন চলাকালীন অবস্থায় এক কোর্সে আপনারা 2 জন পড়তে পারবেন। গুড। তাহলে এবার আমরা চলে যাব 8-এর পরে 9, 10 প্রশ্ন। আচ্ছা, এই যে 9, 9-এর অ্যান্সার করেন কোনটা রাইট?
নয়ের অ্যান্সার করেন, কোনটা রাইট হবে নয়ের? নত্যবিধান অনুসারে কোন বানানটি শুদ্ধ? নয়টা। নয়ের অ্যান্সার। আচ্ছা, তাহলে এভাবে প্রত্যেকটা প্রশ্নের এই যে দেখেন, এগুলো কিন্তু আমাদের বইয়ের প্রশ্ন। দেখেন এই যে নত্যবিধান থেকে আমরা কতগুলো প্রশ্ন দিয়েছি, এগুলো কিন্তু প্রত্যেকটা আপনাকে ব্যাখ্যা দিয়ে বোঝানো হবে। বাংলা প্রস্তুতিটা কিভাবে করানো হবে একটু একটু ধারণা দেই। এই প্রশ্নগুলোর ব্যাখ্যাগুলো প্রত্যেকটা আপনি আলোচনার শেষে, অর্থাৎ আমরা যে আলোচনা করলাম এই আলোচনার কারণে এই বানানটা, ধরেন আমি এই একটা প্রশ্নের অ্যান্সার দিই, কী কারণে এই বানানটা শুদ্ধ বানান কোনটা, শুদ্ধ বানান কোনটা, তো শুদ্ধ বানান কোনটা, শুদ্ধ বানান কিন্তু আমাদের এইটা। তাহলে এইটা ভুল, এইটা ভুল, এইটা ভুল, এই ভুলগুলোর ব্যাখ্যা দিব, দিয়ে আপনাকে এই বানানটার ব্যাখ্যা দেব। কেন? ওই যে আমরা জানি যে রি হচ্ছে একটা নায়িকা বর্ণ, নায়িকার পরে আমরা জানি এখানে পাচ্ছি আমরা হ, হ হচ্ছে একটা নায়ক বর্ণ, তারপর রসিকার, রসিক একটা হচ্ছে নায়ক বর্ণ। তাহলে আমরা জানি নায়িকার পর যদি নায়ক বর্ণ হয় তাহলে মধ্যাহ্ন হয়, তার মানে রাইট হচ্ছে এইটা, এগুলো ভুল। এইভাবে প্রত্যেকটা জিনিস আপনাকে ধরে ধরে পড়ানো হবে ক্লাসে। একটু ধারণা নেন যে সত্যিকারে কীভাবে পড়ানো হবে। 1 তারিখ থেকে যে আমরা ব্যাচ চালু করতেছি, এবং বই যারা যারা সংগ্রহ করছেন তারা বলেন যে বইটা এইভাবেই সাজানো। যারা বই পেয়ে গেছেন আমাদের মাতৃভাষা বাংলা ব্যাকরণ বইটা, একটু কমেন্টে লেখেন তো, যারা যারা আমাদের বইটা পাইছেন, আমি যে পৃষ্ঠাগুলো পড়াচ্ছি এই পৃষ্ঠাগুলো কি আমাদের মাতৃভাষা বই থেকে পড়াচ্ছি কিনা আমি। এই প্রত্যেকটা প্রশ্ন আছে, প্রত্যেকটার ব্যাখ্যা আমরা পাবো। দেখেন যদি আমরা নায়িকা বর্ণ পাই, নায়িকা বর্ণের পর কি হয় আমরা জানি, নায়িকা বর্ণের পর মূর্ধন্য হয়। তাহলে দেখেন আমরা নিরীক্ষণ বানানটা দেখি, এই যে ক্ষীয়টা হচ্ছে নায়িকা বর্ণ, এরপরে মূর্ধন্য হবে, তার মানে এটা রাইট। প্রত্যেকটার এইভাবে ব্যাখ্যা পাবেন, সেখানে আমরা ধরে ধরে প্রত্যেকটা পৃষ্ঠার আমরা ব্যাখ্যা দেব। আচ্ছা, এবার আসেন, তাহলে আমরা কত অ্যান্সার দিলাম 9। এবার 10 নম্বর প্রশ্নের ব্যাখ্যা অ্যান্সার লেখেন। 10, তৎসম শব্দের নিম্নে কোন 3টি বর্ণের পূর্বে দন্ত্যান্ন নয় মূর্ধন্য হয়? দেখেন আমি পড়াইলাম কিছুক্ষণ আগে, তৎসম শব্দের নিম্নে কোন 3টি বর্ণের পূর্বে যুক্ত, দেখেন এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে আসছে, হয়তো কোনো, দেখেন 10 নম্বর অ্যান্সার লিখে ফেলেন। এই যে মঈনুদ্দিন সাহেব আমাদের কমেন্ট করছে যে আমি বইটি পেয়ে অনেক আনন্দিত। আচ্ছা মঈনুদ্দিন সাহেব, আপনি যদি আজকে ফার্স্ট হন তাহলে আপনি ইংরেজি বই নেবেন। হ্যাঁ, যারা আজকে ফার্স্ট হবেন, যাদের কাছে বাংলা বই আছে তারা ইংরেজি বই নিয়ে নেবেন। ইংরেজি বই তো এখন আমরা পাঠিয়ে নিই, তাদের আর বাংলা বই নেওয়ার দরকার নেই, ইংরেজি বইটা নেবেন। আচ্ছা, যারা যারা বই পাইছেন, মানে অসাধারণভাবে সাজানো হয়েছে। বাংলাদেশে এত পরিশ্রম করে, হ্যাঁ, যে পরিশ্রম করে বানানো হয়েছে আর যত কৌশল ব্যবহার করা হয়েছে, অর্থাৎ 12-13 বছর ধরে আমি যে পড়াগুলো পড়াইতাম বাংলার জন্য প্রায় 5-6 হাজার টাকা নেওয়া হইতো। সেই 5-6 হাজার যে কৌশলগুলো আপনি 5-6 হাজার টাকা খরচ করে পাইতেন, সেই বইগুলো আপনি 500 টাকার মাধ্যমে পাচ্ছেন। এবং বইয়ের পৃষ্ঠা থেকে ছবির থেকে ছাপার মান সবগুলো উন্নত মানের। আচ্ছা 10-এর, আচ্ছা 10-এর অ্যান্সার বেশিরভাগে খ দিচ্ছেন। আচ্ছা ওকে, অসাধারণ। তাহলে আমরা পাইলাম, তার মানে দেখেন আমি, যারা বুঝেন না, একবারে বাংলা কিচ্ছু বুঝেন না, ইংরেজি কিচ্ছু বোঝেন না, সাধারণ জ্ঞান কিচ্ছু বোঝেন না, তাদের জন্য একটা অসাধারণ সুযোগ ধরে ধরে, এবং যারা অনেক বাংলা ইংরেজি অনেক পড়ছেন পড়ে মনে রাখতে পারেন না, তারা এই কোর্সটা করেন, তাহলে বুঝবেন যে বাংলা ইংরেজি জিকে কত সহজ করে মনে রাখা সম্ভব।
এবং প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা, যখন প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা পাবেন, বুঝতে পারছেন, এগুলো কেউ এইভাবে পড়াবে না। এই অসাধারণ যে কোর্সটা আমরা পড়াবো, এটা আমার নিজের ভাই বোন যেভাবে থাকবে পড়াইতাম আমি, সেইভাবে আমি এই কোর্সটা করাবো। এই কোর্সটা আমরা করাবো যারা ধরে ধরে প্রত্যেকটা পৃষ্ঠা ধরে ধরে দেখেন, এগুলো প্রত্যেকটার ব্যাখ্যা, এই যেগুলো কিন্তু আমি পড়াইছি। তালবস্য কেন বসে, কোন শব্দে তালবস্য বসে, কোন শব্দে মূর্ধন্য ষ বসে, কোন শব্দে দন্তাস্য বসে, এগুলো ব্যাখ্যা দিছি। এগুলো আরও ডিটেলস ব্যাখ্যা দিলে আরও ভালো বুঝবেন। যেহেতু আমাদের সময় নেই এখন ফ্রি ক্লাসে, আমরা জাস্ট বুঝিয়ে দিই যে এইভাবে আপনি পারবেন। আচ্ছা, এবার 11 নম্বর প্রশ্নের ব্যাখ্যা দেন, অ্যান্সার লেখেন। কোনটি শুদ্ধ, কোনটি শুদ্ধ, শিরোচ্ছেদ বানান কোনটি শুদ্ধ, ক খ গ ঘ কোনটি শুদ্ধ? প্রথম প্রশ্নগুলো কঠিন ছিল, আমি বলছিলাম না আমরা যেগুলো পরীক্ষা নিব, অর্থাৎ আমাদের পরীক্ষার প্রশ্ন হবে কোয়ালিটি সম্পন্ন, এবং ওই প্রশ্নে যদি পারেন, বাংলাদেশে এমন কোনো পরীক্ষা নাই, সেটা হোক অ্যাডমিশন, সেটা হোক বিসিএস সহ যে কোনো পরীক্ষা, আপনার কাছে প্রশ্ন হয়ে যাবে সহজ। দেখেন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, সমাজ সেবা পরীক্ষায় আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার আসছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আসছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসছে। চাকরির পরীক্ষায় অনেক পরীক্ষা আসলে সব প্রশ্ন চাকরির পরীক্ষা করতে আমরা লিখতে পারিনি, তাহলে তো অনেক বড় হয়ে যায় বইটা। হুম, কত জায়গায় যে আসছে এই বানানটা, দেখেন এটা পেয়ে যাবেন। দেখেন, শিরোচ্ছেদ বানান, সেখানে আমাদের সেখানে প্রশ্নটা ছিল কি দেখেন, সেখানে ছিল কেন এখানে দন্তাস্য এবং মধ্যাস্য বসবে না। দেখেন, আমাদের প্রশ্নটা কঠিন ছিল, এখানে সহজ আপনার জন্য, কারণ আপনারা জানেন যে চ ছয়ের সাথে তালিবস্য হবে, চ ছয়ের সাথে তালিবস্য হবে। আমাদের প্রশ্নটা এত সহজ ছিল না, আমাদের প্রশ্নটা ঘুরেছিল যে শিরোচ্ছেদ বানানে দন্তাস্য এবং মধ্যাস্য কেন বসে নেই, না বসে এখানে কেন তালিবস্য বসে। আমরা কেনর ব্যাখ্যা চাইছিলাম, কারণ চ ছ হচ্ছে একটা তালব বর্ণ, আমরা জানি চ ছ তালব বর্ণ, চ দিয়ে হচ্ছে চাবি, চাবি দিয়ে কি খোলা যায়, তালা খোলা যায়। চ ছ, চ হচ্ছে কি একটা চাবি বর্ণ, চাবি, চাবি দিয়ে কি খোলা যায়, তালা খোলা যায়। এই জন্য চ ছ হচ্ছে তালব বর্ণ, আর তালব দিয়ে কি সৃষ্টি হয়, তালব সৃষ্টি হয়, তালবস্য। এই কারণে এই শিরোচ্ছেদ বানানে দন্তাস এবং মধ্যাস বসার কোনো সুযোগ নেই, যেহেতু এখানে তালব বর্ণ আছে, তালব বর্ণ থেকে তালিবস্য বর্ণের সৃষ্টি হয়েছে, তাহলে এখানে এই কারণে তালবস্য হবে, এবং এখানে কি হবে, এই তালব বর্ণ এগুলোকে বলে। শিরোচ্ছেদ বানানে চয় ছ আছে ভুল, এখানে চ তালিবস্য, কিন্তু শিরোচ্ছেদ বানানে তো চ দিয়ে হয় না, ঠিক না, শিরোচ্ছেদ বানানে এখানে দেখেন চ ছ আছে, ভুল ভুল ভুল, এগুলো ভুল, এই কারণে এটা রাইট। কত চমৎকারভাবে আমরা ব্যাখ্যাগুলো দিব। আমি কিন্তু এখানে আবার বলতেছি, আমি খুব তাড়াহুড়া করে অ্যান্সারগুলো দিচ্ছি, এবং বাংলার যে আসল স্বাদ পড়াশোনার, আপনি যখন পেড ব্যাচের যে ক্লাসগুলো করবেন ধরে ধরে, তখনই বুঝতে পারবেন যে কী অসাধারণভাবে ক্লাসগুলো নিব। এখানে যারা বুদ্ধিমত্তা আছে তারা বুঝতে পারবেন যে পড়ার ধরনটা কেমন, শুধু পড়ার ধরনটা বোঝেন, যে এই প্রশ্নগুলো আপনি মুখস্থ করছেন কীভাবে, আপনি কি করছেন, শুদ্ধ শিরোচ্ছেদ শিরোচ্ছেদ মুখস্থ করছেন। আপনি কোনোদিন কেউ ব্যাখ্যা আপনি এভাবে পাননি যে শিরোচ্ছেদ বানানে এখানে কেন তালিবস্যটা বসছে, কেন বা শিরোচ্ছেদ বানানে দন্তাস এবং মধ্যাস কেনই বা বসেনি, এই কথাগুলো কোনোদিন শুনছেন আপনি জীবনে? এতগুলো যে ক্লাস করছেন, এই ক্লাসের মাঝে এই ক্লাসগুলো কি কখনো বলছেন যে এইভাবে ব্যাখ্যা পাইছেন? কারণ এটা মন থেকে যদি কেউ শেখাইতে না চায়, টিচার অবশ্যই জানে, টিচার অবশ্যই জানে, কিন্তু সত্যিকারে শেখাবে কিনা এটা তো টিচারের একটা বিষয়। কিন্তু আমি আপনাকে কথা দিতে পারি, আমি যেহেতু সমস্ত যতগুলো জিনিস জানি, সমস্ত জিনিস যেহেতু আমি বাংলা ব্যাকরণ বইটাতে দিয়ে দিছি, সমস্ত কিছু বাংলা ব্যাকরণ বইটাতে আছে, সেহেতু আমি সত্যিকারে মন থেকে আপনাকে প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা দিব। এটুকু শুধু মনে রাখেন, প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা পাবেন। আচ্ছা, তাহলে দেখেন আমরা 11 নম্বর প্রশ্নের সমাধান পাইলাম। দেখেন এগুলো কিন্তু, এই যে এগুলো প্রত্যেকটা আমি ব্যাখ্যা দেব, প্রত্যেকটা পৃষ্ঠার। আচ্ছা, তারপরে আসেন 12 নম্বর প্রশ্নের সমাধান দেন, 12 নম্বর অ্যান্সার লেখেন। আচ্ছা, অনেকগুলো ভুল হচ্ছে। আচ্ছা, ভুল হোক, সমস্যা নেই, হায়তুন্নেসা। ভুল হোক, কিন্তু আপনি তো শিখতে পারতেছেন বিষয়গুলো। আচ্ছা, 12 নম্বর অ্যান্সার করেন। মহিউদ্দিন বলছে বইগুলো নোটের মতো পুরো একবারে হাতে কলমে যেভাবে তৈরি করা যায় সেইভাবে বইটা লেখা আছে। যে বইটা হাতে পাইছেন তারাই কমেন্টগুলো লেখেন। বইটা না পেলে, হাতে না পেলে কখনোই বুঝবেন না এই বইয়ের মর্ম কী, এটা সম্ভব না এভাবে বুঝে দেওয়া, ঠিক না? আপনি ছোটবেলা থেকে যে অনার্স পাস করছেন, এই জীবনে যতগুলো
সংগ্রাম আপনি করছেন, এগুলো কি মুখে আপনি 1-1.5 ঘন্টা বা 50 মিনিটে বললে সম্ভব? কারণ আপনি দেখেন, ছোটবেলা থেকে পড়াশোনা শুরু করছেন, প্রায় 21-22 বছর পড়াশোনা করছেন। 21-22-23 বছর পড়াশোনার বিষয়গুলো আপনাকে যদি বলে আপনি বলেন, তাহলে কি সব বলতে পারেন? ঠিক তেমনই এই বইটা একটা অসাধারণ বই, যে বইটা ধরে ধরে প্রত্যেকটা পৃষ্ঠা পুঙ্খানুপুঙ্খানুভাবে তৈরি করা হয়েছে। যতগুলো আমি কৌশল জানি, প্রত্যেকটা কৌশল আপনাকে ব্যাখ্যা দেওয়া হয়েছে। এবং এই বইটা যখন হাতে নিয়ে আমার কাছে এই কোর্সটা করে ফেলবেন বাংলার, ইংরেজি বইটা হাতে নিয়ে ইংরেজির কোর্সটা যখন করে ফেলবেন, সাধারণ জ্ঞানের বইটা হাতে নিয়ে যখন সাধারণ জ্ঞানের কোর্সটা করে ফেলবেন, তখনই আসল স্বাদটা বুঝে ফেলবেন। আর এত পরিশ্রম, এত কৌশল, এটা কিন্তু প্রথম ব্যাচের জন্যই সুযোগগুলো থাকবে। এরপরে হয়তো আমি এভাবে এত ক্লাস নেব না, কারণ তখন হয়তো ওই মন অত মানে এটা তো অনেক একটা কঠিন কাজ, অনেকগুলো ক্লাস নিতে হবে। হয়তো তখন এতগুলো ক্লাস নেওয়া হবে না, যেভাবে কোচিং সেন্টারে ক্লাসগুলো নেওয়া হয়, প্রাইভেট সেন্টারে ক্লাসগুলো নেয়। যেহেতু আমরা যখন কোচিং সেন্টার আমি চালাই, কোচিং সেন্টারে কী করতাম, যে আপনার বাংলার উপর 12টা বা 15টা ক্লাস নেওয়া হবে, শেষ। 12টা-15টা ক্লাসের মাধ্যমে যা বুঝলেন বুঝলেন, যা শিখলেন না। কিন্তু এখানে ক্লাস নেওয়া হবে প্রায় 30 থেকে 35টা। এমনকি আমার যদি প্রয়োজন মনে হয় যে আমি আরও বেশি ক্লাস নিব, 40টা, প্রয়োজন মনে হয় 50টা আমি নিব প্রথম ব্যাচগুলোর জন্য। অর্থাৎ আমাদের কিন্তু 500-র মতো স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, হ্যাঁ, আর 300 স্টুডেন্ট আশা করি ভর্তি হয়ে যাবে। এই 800 জনকে নিয়ে আমরা শুরু করব এই ব্যাচটা। শুধু এই 800 জন বা 500 জন বা কেউ যদি ভর্তি না হয় আর কোনো সমস্যা নেই, এই 500 জনকে যে আমরা পাইছি, এই 500 জনকে নিয়েই আমরা শুরু করব এই ক্লাসটা। এই যে মহিউদ্দিন কত সুন্দর সুন্দর কমেন্টগুলো করতেছে, হ্যাঁ, দেখেন কমেন্টগুলো পড়েন, তাহলেই বুঝতে পারবেন যে কত অসাধারণভাবে জিনিসগুলো পড়ানো হবে। আচ্ছা, এই কিন্তু আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, অনেকগুলো ক্লাস করছে এর আগে। হুম, আচ্ছা, এবার এই যে 13, 14, 15 তিনটা প্রশ্নের সমাধান দিয়ে দেন। 13, 14, 15 তিনটা প্রশ্নের সমাধান দিয়ে দেন। আর বাকি থাকলো কিন্তু 10টা প্রশ্ন, 15টা প্রশ্ন কিন্তু হয়ে গেল। আর 10টা প্রশ্ন দিলেই আমাদের কিন্তু 25টা প্রশ্নের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তিনজন পুরস্কার পাবে। কালকে কিন্তু আমরা ঘোষণা দিয়ে দেব, তৃতীয়, দ্বিতীয় এবং প্রথম তিনজনের পুরস্কার পাবে। বই যে যেটা নেবে সেটা নিতে পারবে। হুম, যদি মনে হয় যে আমি বাংলা বই আমার কাছে আছে, আমি ইংলিশ বই নেব, নিতে পারবেন। ইংলিশ বইটা যেহেতু আমরা 1 তারিখ থেকে বাজারে ছাড়বো, যেহেতু ইংলিশ বই কেউ পাননি, যারা ফার্স্ট হবেন, বাংলা ইংলিশ যদি পেয়ে, বাংলা সাধারণ জ্ঞান যদি আপনি ক্রয় করে থাকেন, তাহলে আপনি ইংলিশ বইটা নিয়ে নেবেন, তাহলে হয়ে গেল। তাহলে 13, 14, 15 তিনটা প্রশ্নের সমাধান দিয়ে দেন, দ্রুত অ্যান্সার লেখেন 13, 14, 15। আর মাত্র থাকতেছে 10টা প্রশ্ন। আমরা এখানে আপনাকে বোঝানোর দুইটা চেষ্টা করতেছি। এক হচ্ছে আপনি পরীক্ষাটা যখন দিবেন, পরীক্ষাগুলো কেমন টাইপের হবে আমাদের দেখেন, এগুলো কিন্তু আমাদের প্রশ্ন, এই প্রশ্নগুলো আমরা নেব, আর আপনি কিন্তু সলভ করবেন আপনার বইয়ের প্রশ্ন। অর্থাৎ আমাদের প্রশ্ন সলভ করার পরে আপনাকে আপনার বইয়ের প্রশ্ন সলভ করাবো। বইয়ের প্রশ্ন কি? ওই যে চাকরির প্রশ্ন, ওই যে আপনার অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, সেগুলো একসাথে লেখেন। 13, 14, 15 একসাথে অ্যান্সারগুলো দেন। 13, 14, 15 তিনটা প্রশ্ন একসাথে দিয়ে দেন। 13 একবার, 14 একবার, 15 একবার না, 13, 14, 15 একসাথেই দেন। আবার আমি টাইম দিচ্ছি, 13, 14, 15 একসাথে দিয়ে দেন। 13, 14, 15 তিনটে একসাথে লিখে অ্যান্সারগুলো দেন। নয়ন হোসেন এই যে 13, 14, 15 একসাথে লিখছে। আফিয়া কি 13, 14, 15 একসাথে লিখছে, গুড। হায়াতুন্নেসা 13, 14, 15 একসাথে লিখছে। আচ্ছা, আচ্ছা, দেখেন আমি কিন্তু এখন এই তিনটা প্রশ্নের সলভ দেব। দেওয়ার পরে, হুম, দেওয়ার পরে কিন্তু আমরা আবার এই প্রশ্নের সলভ থেকে যেভাবে আমরা প্রশ্ন করলাম, সন্ধি থেকে, এখন তিনটা প্রশ্নের সন্ধি থেকে প্রশ্ন আমরা দিলাম। এখন আমি সন্ধি পড়াবো, পড়ার পর সন্ধি থেকে আবার আমি তিনটা প্রশ্ন দিব। তাহলে দেখেন, এখন যারা পারলেন পারলেন, এখন সন্ধির ক্লাসটা ভালো করে করে নেন। এরপরে সন্ধি থেকে আবার তিনটা প্রশ্ন হবে।
গুড। 13, 14, 15। আরিফুল ইসলাম 13, 14, 15 অ্যান্সার দিয়েছে। আচ্ছা, 13, 14, 15। ওকে, তাহলে আসেন আমরা এই প্রশ্নগুলো সমাধান করি। কীভাবে সমাধান করি, আমি সরাসরি আমাদের বইটা থেকে সমাধান দিয়ে দিই। এগুলো আর লিখতে অনেক সময় লাগবে, হ্যাঁ, যেহেতু আর আমরা 15-20 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দেবো। দেখুন, এই সন্ধি নিয়ে অনেক কথা, হ্যাঁ, সন্ধির মোট পৃষ্ঠা 72টা, হ্যাঁ, প্রত্যেকটা প্রশ্নের সমাধান পাবেন আপনি ক্লাসে পেট ব্যাসে। এখন আমরা শুধু ওই 3টা প্রশ্নের সমাধান করে দিই। দেখেন, কিচ্ছু না, আপনি এই যে এই ছবিটা দেখেন, এই ছবিটা থেকে আপনি সমাধান করেন। অর্থাৎ কখনো কোথাও যদি ব ফোলা পান, তাহলে রস্যকর লিখতে হবে। এই যে বউয়ের ছবি, কার ছবি এটা? বউয়ের ছবি। বউ দিক থেকে মনে রাখবেন, কোনো শব্দের মধ্যে যদি আমরা ব পাই, তাহলে তার পরিবর্তে যদি আমরা রস্যকার অথবা দুহুকার করি, তাহলে সেটা একটা সন্ধি বিচ্ছেদ হয়ে যায়, সেটা একটা সন্ধি বিচ্ছেদ হয়ে যায়। শেষ, এতটুকুই। দেখেন, স্বস্তি, স্বস্তিটা দেখেন, এই যে স আছে, আমরা বফলা দেখতে পাচ্ছি, এই বফলা যাকে আমরা অস্বীকার করে দিব। আর কি থাকে? আর থাকে শয়তয় হেসি। কিন্তু আমরা স্বরবর্ণে যেহেতু একটা রুল, এই জন্য একটা অবর্ণ আনতে হবে। এটা পরে শিখলেও হবে, জাস্ট আপনি আপাতত মাথায় রাখেন, প্রশ্নটা সমাধান করে দিই। ঠিক আছে, তাহলে আমরা পরীক্ষা প্রশ্ন আছে গুরবি, গুরবি। তাহলে কি করবেন দেখেন, গয়ের অস্বীকার, এই যে আমরা কি বটা পাচ্ছি, এই বটা হয়ে যাবে কি রস্যকার, বটা হয়ে যাবে কি রস্যকার। আর এই যে রেপটা আছে না, রেপটা হয়ে যাবে র, রেপটা হয়ে গেল র। তাহলে গুরু, আর কি থাকলো? আর থাকলো দিহিকার, এই দিহিকার। তার মানে এটা রাইট। গুরু যোগ দিহিকার যে লিখছে সেটা রাইট, যে অ্যান্সার করছেন তারা। কিচ্ছু না। তন্নি কি করছেন? ত, ন। তাহলে এই বফলা জায়গায় কী হবে? রস্যকার। ত জায়গায় ত, নয়ের জায়গায় ন। আমরা জানি বফলাটা কী হবে? রস্যকার বা দুহুকার। তনু বানান তো দুহুকার হয় না, রস্যকার। আর কি থাকলো? দেহিকার। ঠিক একইভাবে গুরবি বানানটা, গ রস্যকার, আর রেপটা হয়ে গেছে র। হুম, আর এই যে বফলাটা আছে না, বফলাটা হয়ে গেছে রস্যকার, গুরু। আর কি থাকলো? দেহিকার। তনি বানানে দেহিকার, দেহিকার লিখলাম, এই গুরবি বানানে দেহিকার, দেহিকার লিখলাম, হয়ে গেল। কিচ্ছু না। দেখেন কত সমাধান করছি। জাস্ট আপনাকে মনে রাখতে হবে বউ, এই বউ মনে রাখলেই হবে। তাহলে এইভাবে তখন আপনি প্রত্যেকটা জিনিসের 170 নম্বর পৃষ্ঠাটা পুরোটাই আপনি ভেবে ব্যাখ্যা পাবেন, প্রত্যেকটা জিনিস ধরে ধরে পেট বেছে। আচ্ছা, তারপরে আমাদের কি প্রশ্ন ছিল দেখেন। তারপরে দেখেন এখানে আমরা যাই, তারপর আপনি যদি কোথাও যাই পাই, যাই অর্থাৎ জফলা পাই, অর্থাৎ কেউ তার বউকে বলছে, বউ আজকের মতো বাজারে যাই বা কোথাও ঘুরতে যাই, চল বলো, যদি বলে যে বউ চলো আজকে ঘুরতে যাই, বউকে বলতেছে বলো, হ্যাঁ বউ চলো কোথাও ঘুরতে যাই। তাহলে এই যে ব থাকলে রসুকার বা দুহুকার, আর জফলা থাকলে রসিকার অথবা দেহিকার। শেষ। আপনি এগুলো পারার কথা। দেখেন, অত্যাচার শিখতে চান, কোনো কাজ নেই। তাহলে দেখেন সরেও ত, এই জফলা আছে, জফলাটা অস্বীকার করে দিলেন। আর কি, তাহলে সরেও পাইলেন, তও পাইলেন, এই জফলা আছে, অত্যাচার ওই জফলাটা কি হয়ে গেল? অস্বীকার। আর কি থাকলো? আর আচার হইলো, এই যে হয়ে গেল আচার। যেমন ইত্যাদি মুখস্থ আছে, ইতি যোগ আদি কীভাবে হয়েছে? কিচ্ছু না, রসই ত, এই জফলাটা আছে, অস্বীকার হয়ে গেছে। আর কি থাকে? এই আদি। তাহলে এগুলো প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা পাবেন। যেহেতু সময় নাই, আমি চলে যাচ্ছি অ্যান্সারে। গেল, এগুলো প্রত্যেকটারই ব্যাখ্যা, প্রত্যেকটারই ব্যাখ্যা আছে। মানে কতগুলো যে উদাহরণ আর কতগুলো যে প্রশ্ন ইনক্লুড করছি, যার হাতে বইটা আছে সে বলতে পারবে যে কতগুলো প্রশ্ন করা হয়েছে, কতগুলো প্র্যাকটিস দেওয়া হয়েছে, প্রচুর পরিমাণ প্র্যাকটিস। আচ্ছা, দেখেন তার প্রশ্ন দেখেন, এই যে ক থেকে ম পর্যন্ত বর্ণগুলো শিখলাম না? হুম,
তাহলে এখান থেকে আপনি দেখেন কি শিখবেন, এখানে শিখবেন যে এই যে মন, মন মনে রাখলে হবে, অর্থাৎ ম দিয়ে হচ্ছে কি, ম দিয়ে ম লিখব, আর ন দিয়ে আমরা নাসিক্য বর্ণ লিখব। অর্থাৎ কোথাও যদি নাসিক্য বর্ণ পাই, নাসিক্য বর্ণ হচ্ছে 5টা: উম, ইয়, মধ্যাহ্ন, দন্ত্যান্ন এবং ম। এই নাসিক্য বর্ণ যদি কোথাও পান, তার পরিবর্তে ম বসাবেন, তাহলে হয়ে যাবে। সহজ কাজ, কিচ্ছু না। নাসিক্য বর্ণ আমরা জানি 5টা, ওই যে ক থেকে ম পর্যন্ত আমি বলছিলাম না, খুব ভালোভাবে জানতে হবে। এখানে সন্ধিবিচ্ছেদ শিখবেন, অনেক কিছু শিখবেন, বানান শুদ্ধিকরণ শিখবেন, ধ্বনি ও বর্ণ প্রকরণ থেকে শিখবেন, মানে অসংখ্য জায়গায় এই চারটার কাজ আছে। তাহলে আপনি মনে রাখবেন ন দিয়ে হচ্ছে নাসিক্য বর্ণ, কোনো শব্দে যদি নাসিক্য বর্ণ পাই, তার পরিবর্তে ম বসাবেন, তাহলে হয়ে যাবে। দেখেন যেটা পরীক্ষায় আসে, সে পরীক্ষা প্রশ্নটা দেখে দিই। হুম, আচ্ছা আচ্ছা, দেখেন এই যে পরন্তু আসছে সন্ধি বিচ্ছেদ, পরন্তু সন্ধি বিচ্ছেদ কী হবে? কিচ্ছু না, কি আছে, প, র, নয় তয়, রস্যকার। তাহলে আমরা জানি নাসিক্য বর্ণ আছে, এখানে আছে কি আছে, প, র, ন হচ্ছে নাসিক্য বর্ণ, কারণ আমরা জানি ত, থ, দ, ধ, দন্তান্ন, লাস্ট বর্ণটা হচ্ছে নাসিক্য বর্ণ। আমরা জানি প্রত্যেকটা উম, ইয়, মধ্যাহ্ন, দন্তান্ন এবং ম, এগুলো হচ্ছে নাসিক্য বর্ণ। তাহলে আর পরিবর্তে কি বসাবেন? আমরা জানি ম বসাবো, তাহলে অর্থাৎ নাসিক্য বর্ণ পেলে ম বসাবো। তাহলে পর, এই দৈন্তান্নটা হচ্ছে নাসিক্য বর্ণ, এর পরিবর্তে ম বসান, আর কি থাকলো, তাই ফের তু থাকলো, এটা রাইট হয়ে গেল। দেখেন কত সাধারণভাবে আপনি জিনিসগুলো শিখতেছেন। আচ্ছা আচ্ছা, এখন আমরা প্রশ্নের সমাধান দিই। এখন যান, এখন আপনারা প্রশ্ন আমরা তো পাইলাম, এখন আপনারা প্রশ্নে আসেন। তাহলে আমরা কিন্তু 15টা প্রশ্নের সমাধান করছি, এবার 16 নম্বর প্রশ্নের সময় অ্যান্সার লেখেন। 16 নম্বর অ্যান্সার দেন, 16 নম্বর। 16 নম্বরটা হচ্ছে আমাদের বফলার ক্ষেত্রে। আচ্ছা, এখান থেকে আমাদের শুরু হয়েছে। 16 নম্বর প্রশ্ন করতেছি, এই 16 নম্বর, এটা অ্যান্সার দিয়ে দেন। সংসপ্তক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? এখন সবারই পারার কথা। দেখেন আমরা কিন্তু এখন সব প্রশ্নের এখন সমাধান দিয়ে দেব, অর্থাৎ 16 নম্বর, এখন 16 নম্বর অ্যান্সার দিয়ে দেন। আচ্ছা, বইটা এখন আমাদের অনলাইনে পাওয়া যাবে, অনলাইন থেকে আপনি বইটা সংগ্রহ করে নিতে পারবেন।
ও সাউন্ড বন্ধ করা ছিল তখন, সরি। এবার আমরা 18 নম্বর প্রশ্নের সমাধান করি। আচ্ছা, কালকে আমাদের ইংলিশ ক্লাস আছে, ইংলিশ ক্লাস রাত 9টায়। 25টা প্রশ্ন দেওয়া হবে। এই 25টা প্রশ্নের মধ্যে একইভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3 জন বই পাবে। প্রথম জন বই পাবে, দ্বিতীয় জন বই পাবে, তৃতীয় জন বই পাবে এবং সর্বোচ্চ শেয়ারকারী বই পাবে। কালকে আর কালকে যারা পুরস্কার পেয়েছেন, কালকে যারা ভালো করবেন তারাও পেতে পারেন। অর্থাৎ 3 দিনেই আপনার জন্য সুযোগ থাকতেছে। 4টা পুরস্কার, প্রথম, দ্বিতীয়, তৃতীয় আর সর্বোচ্চ শেয়ারকারী। এটা কালকে আমরা বলে দেব আগেই, যে ক্লাস শুরুর আগেই ফার্স্ট, সেকেন্ড, থার্ড কে হয়েছে আর সর্বোচ্চ শেয়ারকারী কে হয়েছে। আচ্ছা, আর আপনাদের কোনো বিষয়ে যদি জানার থাকে তাহলে আমাদের মেসেঞ্জারে গিয়ে, তাপস একাডেমি যে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে গিয়ে আপনি যে কোনো প্রশ্ন কমেন্ট করলে আমরা, আমাদের যে টিম আছে ম্যানেজমেন্ট টিম, আপনাদের সাথে যোগাযোগ করবে। তাহলে বইয়ের দাম, বই কীভাবে পাবেন, সব কিছুই আপনি, কোর্স কীভাবে করাবো, সমস্ত কিছু আপনি মেসেঞ্জারে গিয়ে নক করেন, আশা করি পেয়ে যাবেন। তাহলে আমাদের 18 নম্বর গেল। এবার চলে যাব 18 অ্যান্সার আমরা পেয়ে গেছি। আচ্ছা, 18 প্রশ্নের সমাধান আমরা পেয়ে গেছি। এখন দেখুন আমরা এটা সমাধান করে দিই, কিভাবে সমাধান করবেন। আচ্ছা, আসলে আমাদের স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণটাকে জানতে হবে। স্বরবর্ণ হচ্ছে আমাদের 11টি, ব্যঞ্জন বর্ণ হচ্ছে আমাদের 39টি, মোট বর্ণ হচ্ছে 50টি। এই 50টি বর্ণকে 3 ভাগে ভাগ করছে। তাহলে কীভাবে ভাগ করছে? 3 ভাগে। একটা হচ্ছে মাত্রাহীন, অর্থাৎ কিছু বর্ণ আছে এই 50টা বর্ণের মধ্যে যাদের মাত্রা দেওয়া যাবে না। আবার কিছু বর্ণ আছে যেগুলো হচ্ছে মাত্রা দিতে হবে, পূর্ণ মাত্রা দিতে হবে। আবার কিছু বর্ণ আছে যেগুলোর অর্ধেক মাত্রা লিখতে হবে, অর্ধ মাত্রা। তাহলে এই যে 50টা বর্ণের মধ্যে মাত্রা দিতে হবে না এরকম বর্ণ হচ্ছে 10টি, আর পূর্ণমাত্রা বর্ণ হচ্ছে 32টি, আর অর্ধমাত্রা হচ্ছে 8টি। এই মোট হচ্ছে আমাদের 50টি বর্ণ। তাহলে 50টি বর্ণের মধ্যে মাত্রাহীন কয়টি? 10টি। অর্থাৎ এই 10টি বর্ণের স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ মিলে আবার পরীক্ষায় আসে অনেক সময়, যে স্বরবর্ণের মধ্যে, আপনার আজকের প্রশ্নটা যেটা করছি সেটা দেখেন, ঘুরে বলছি যে মাত্রাহীন বর্ণের মধ্যে যথাক্রমে বলেন যে এখানের মধ্যে স্বরবর্ণ কয়টা, ব্যঞ্জনবর্ণ কয়টা, এটা ভিতর থেকে প্রশ্ন। তাহলে দেখেন, তাহলে মাত্রাহীন আমরা পাচ্ছি 10টা। আমরা এগুলো কৌশল দিয়ে শিখতে চাই, বইয়ে কৌশল দেওয়া আছে, আপনি মনে রাখবেন মাত্রাহীন। আচ্ছা, যদি বলি পিতৃহীন, পিতৃহীন মানে কি? পিতা নাই যার, তাকে বলা হয় পিতৃহীন। মাতৃহীন মানে কি? মাতৃহীন মানে মাতা নাই। তাহলে মাত্রাহীন মানে কি? তাহলে মাত্রা নাই, ঠিক না? পিতৃহীন মানে পিতা নাই, মাতৃহীন মানে কি? মাতা নাই। যে পিতা নেই তাকে তো বলা হয় পিতৃহীন, যার মাতা নাই তাকে বলা হয় তো মাতৃহীন। তাহলে যার মাত্রাহীন, তাহলে কি? যার মাত্রা নাই। তাহলে হীন মানে কি? তার মানে হীন মানে সব জায়গায় নাই। তাহলে পিতৃহীন যার পিতা নাই, মাতৃহীন যার মাতা নাই, মাত্রাহীন মানে মাত্রা নাই। তো হীন মানে কি? নাই মানে কি? শূন্য। নাই মানে কি? শূন্য পর কত লিখি? 1। তাহলে মাত্রাহীন যে 10টি, দেখেন কত চমৎকার হয় আমরা শিখলাম যে মুখস্থই করতে হচ্ছে না মাত্রাহীন কয়টি। কীভাবে জানলেন? প্রশ্ন দেওয়ার আগে। আচ্ছা, সৌরভ অধিকারী আবার বলছে যে ও আবার কিভাবে যাবে হায়াতুন্নেসা? এখানে তো প্রশ্ন এখনই দেওয়া হচ্ছে, হায়াতুন্নেসা প্রশ্ন করছে, আপনি উত্তর দেন। আপনি কীভাবে পেয়েছেন আগের প্রশ্ন? আচ্ছা, এখানে তো সুযোগ নেই পাওয়ার প্রশ্ন, এরকম সুযোগ নেই যে প্রশ্ন আউট করার। এটা অনেস্টলি পরীক্ষা নেওয়া হয়, কোনো 2 নম্বরে কোনো সুযোগ এখানে নেই। আচ্ছা, ও যদি আগে অ্যান্সার দিয়ে থাকে তাহলে কীভাবে অ্যান্সার দিয়েছে হায়াতুন্নেসা একটু জানাব। আচ্ছা, এবার দেখেন যে মাত্রাহীন যে 10টি, এটা আমাদের মুখস্থ করতে হইল না। কিভাবে? আমরা মাত্রাহীন নিজেই বলল যে সে 10টি, কারণ এই যে হীন মানে নাই, নাই মানে শূন্য, শূন্য পর 1 লিখি 10। পূর্ণমাত্রা মনে রাখবো কিভাবে?
পূর্ণমাত্রা হচ্ছে পূর্ণবয়স্ক লোকের কয়টা দাঁত হয়? 32টা দাঁত হয়। কারণ পূর্ণবয়স্ক না হলে কি হয় না, পূর্ণবয়স্ক না হলে কখনোই 32টা দাঁত হয় না। এই জন্য পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে 32টি। আর অর্ধমাত্রা তাহলে কি অর্ধমাত্রা আমাদের মুখস্থ করার প্রয়োজন আছে? নাই। কারণ 32 এবং 10 হচ্ছে কি 42। যেহেতু মোট বর্ণ আমাদের স্বরবর্ণ ব্যঞ্জন মিলে 50টি, এখান থেকে যদি বিয়োগ করি তাহলে 8টি, তাহলে অর্ধমাত্রা হচ্ছে 8টি। এই মোট হচ্ছে 50টি বর্ণ। মুখস্থ করার প্রয়োজন নেই। কেউ মুখস্থ করার এগুলো এখন কেউ যদি মুখস্থ করে পরীক্ষা হলে যায় সে মনে রাখতে পারবে না। প্রশ্ন প্রশ্ন করেন হীন, হীন মানে নাই, নাই মানে শূন্য, শূন্যর পর কত লিখি 1, তাহলে 10। আচ্ছা, বইগুলো ছাড়েন মানে বইগুলো অবশ্যই সবগুলো আমরা পৌঁছে দেবে। 1 তারিখের মধ্যে আপনারা বই পেয়ে যাবেন সবাই। এবং বইগুলো অনলাইন থেকে ক্রয় করেন, কারণ যখন আপনি লাইব্রেরি থেকে করবেন বইয়ের দাম বেশি পাবেন। যেমন লাইব্রেরি থেকে যখন বইটা কিনতে যাবেন তখন 550 টাকা নেবে মাতৃভাষা বইটা, ঠিক না? প্রত্যেকটা বইয়ের মূল্য বেশি নেবে। এই কারণে আপনি আমাদের কাছে অর্ডার করে নিয়ে আপনি বইগুলো সংগ্রহ করেন। আর এত বই তো দেওয়া মুশকিল, ঠিক না? এখন আমাদের যে পরিমাণ চাহিদা, এতগুলো না, সারা বাংলাদেশ তো আছে, এখন ভারত থেকে প্রচুর পরিমাণ ডিমান্ড। আপনারা দেখাবো, আমরা কালকে পরশুর মধ্যে দেখাবো ভারত থেকে কতগুলো বই অর্ডার করছে আমাদের কাছে। মানে অবাক হয়ে যাবেন যে ভারত থেকে প্রচুর পরিমাণ অর্ডার। ওরাও তো ক্লাস করে, ভারত থেকে তো ক্লাসগুলো দেখে, ওরাও অর্ডার করতেছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা বুঝতে পারছেন। এবার চলে যাই পরের প্রশ্নে। আর এগুলো কিন্তু বই দেওয়া আছে, দেখেন। এখন অ্যান্সার করেন, 19 নম্বর অ্যান্সার করেন। বাংলা ভাষায় কয়টি বর্ণের মাত্রা নাই? দেখেন কত পরীক্ষা আসে, বিশ্ববিদ্যালয়ে আসছে, তারপরে তথ্য মন্ত্রণালয়ে যে পরীক্ষা, প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা আসছে। দেখেন এখন এটা পারার কথা সবারই। নিজে বাংলা ভাষায় কয়টি বর্ণের মাত্রা নেই? দ্রুত অ্যান্সার করে ফেলেন এটা। হ্যাঁ, এই যে একজন রত্না খাতুন লিখছে যে এরকম কৌশল দিয়ে বই বাজারে যায় না। কারণ দেখেন, কেউ চাবে না যে এইগুলো দিয়ে তার যে টিচার, দেখেন আমার কিন্তু এই যে আমি বইটা বাজারে দিয়ে দিয়েছি, তার মানে আমি যে কৌশলগুলো পড়াইতাম, যে কৌশলগুলো দিয়ে আমি কিন্তু 4000-5000 টাকা নিতে পারতাম, সেটা আপনি 500 টাকা দিয়ে সেই বইটা পেয়ে যাচ্ছেন। এবং সেই বইটা আমার কাছে ধরে ধরে বোঝার জন্য আপনি কি করতেছেন, 500 টাকা দিয়ে আবার কোর্সটা করতে পারতেছেন। সব ধরনের সুবিধা রাখছি আমি। এরপরে যদি আপনারা এরকম বই সংগ্রহ না করে আপনি সারাদিন মুখস্থ করতে পারেন, সময় লাগবে বেশি। পরীক্ষা হলে যায় আসল যে খেলা, পরীক্ষার সময় নেই, মনে নেই। মোটামুটি যারা পড়াশোনা করেন তারা বুঝে ফেলতেছেন যে আসলে বিষয়গুলো কি। অনেক আছে যারা পড়াশোনা করে না, ধারে না, ওই টিচারের কথা কি যে ইম্পর্টেন্ট স্যার প্রশ্ন দেন, ইম্পর্টেন্টগুলো দাগে দাগে দেন, এগুলো পড়ে যাব, ওই টাইপের স্টুডেন্ট কোথাও টিকে না। এটা মাথায় রাখতে হবে। পড়াশোনা যারা বেসিক ভালো বুঝে, ভিত্তি যার মজবুত, তারাই টিকে, আর বাকিরা কোথাও টেকে না। এতটুকু মনে রাখবেন। আচ্ছা, 19 নাম্বার, এখানে আপনাকে ভিত্তি থেকে শুরু করে সমস্ত কিছুর ব্যাখ্যা দেওয়া হবে। আচ্ছা, তাহলে 19। এবার দেখেন প্রশ্ন, দেখেন 20-21, এই দুইটা প্রশ্ন অ্যান্সার দেন। আর প্রশ্ন থাকতেছে বাকি 4টা প্রশ্নের সমাধান দিলে আমাদের আজকের ক্লাস শেষ। কুড়ি এবং 21, কোনটি বহুব্রী অলুক সমাস? দেখেন 1199 টাকায়, 1199টা যদি 2 জন ভর্তি হন তাহলে কিন্তু দেখা যায় যে একজনের টাকায় প্রায় 900 টাকা করে পড়ে। আপনি দেখেন 900 টাকায় ভর্তি হলে আপনি দেখেন 3টে সাবজেক্ট পড়তে পারতেছেন, ইংরেজি পড়তে পারতেছেন, বাংলা পড়তে পারতেছেন এবং জিকে পড়তে পারতেছেন। তার মানে একটা সাবজেক্ট হয় 300 টাকা করে। দেখেন এই 300 টাকায় প্রত্যেকটা পৃষ্ঠার ব্যাখ্যা পাবেন, প্লাস পরীক্ষা, হিউজ পরিমাণ পরীক্ষা দিতে পারবেন। তাহলে দেখেন কত সুযোগ করে দেওয়া হয়েছে এটা। শুধুমাত্র আপনার কাজ কি, আপনার বন্ধুদেরকে এই বিষয়টা জানিয়ে ওর সাথে আপনি ভর্তি হলেন, তাহলে কোর্স ফি হয়ে যাচ্ছে আপনার 900 টাকা।
900 টাকায় আপনি 3টা সাবজেক্ট পড়তে পারতেছেন। ইংরেজি এভাবে 300 টাকায় ইংরেজি শেখা অসম্ভব ব্যাপার। আপনি কালকে ইংরেজি ক্লাস করেন, তাহলে বুঝতে পারবেন যে ইংরেজির ব্যাখ্যাগুলো এইভাবে হবে, প্রত্যেকটা প্রশ্নের ধরে ধরে ব্যাখ্যা। বাংলা তো ক্লাস করতেছেন, বুঝতে পারতেছেন। সাধারণ জ্ঞানের হিউজ পরিমাণ ক্লাস আমরা অনলাইনে দিয়ে দিছি। ক্লাস করলে বোঝা যায় যে কতগুলো ক্লাস আমরা দিয়েছি। এই ক্লাসগুলো করলে বোঝা যায় যে আমরা যখন পেড ব্যাচের ক্লাসগুলো কেমন হবে, একটা ধারণা করতেই পারবেন। এবং বইগুলো দেখেন, বইগুলো আপনাকে ছাড় দিয়ে দেওয়া হচ্ছে। এখন আমাদের সেমিনার চলতেছে 30 তারিখ পর্যন্ত ছাড়। 30 তারিখের পরে আর এই সুযোগগুলো থাকবে না। অনেক স্টুডেন্ট বলছে যে স্যার, ওই এর আগে যে আমাদের কোর্স ফিটা ছিল 1199 টাকা, অনেকে বলছে যে স্যার 1199 টাকায় ভর্তি হওয়াটা একটু কঠিন। তো ঠিক আছে, আমি তখন কমে দিলাম। আপনার জন্য একটা কাজ আছে, আপনার একটা বন্ধুকে খুঁজেন, বন্ধুকে খুঁজে আপনি 900 টাকায় ভর্তি হন। এর আগে কিন্তু আমাদের 1199 টাকায় অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে। কিন্তু আপনারা যাদের টাকার সমস্যা, অনেকে কল দিছে, আমি যারা আমাদের অফিসে থাকে, ম্যানেজমেন্টের দায়িত্বে থাকে, তারা বলছে যে স্যার অনেক স্টুডেন্ট নেই, বলতেছে যে স্যার টাকার সমস্যা, এটা সমস্যা। আমি বললাম ঠিক আছে, তাহলে ওদের জন্য একটা সুযোগ করে দিই। এটা আসলে, এটা তো পুরো সুযোগ। 900 টাকায় আপনি 3টা সাবজেক্ট পড়তে পারতেছেন। 900 টাকায় 3টা সাবজেক্ট পড়া এটা খুবই সহজ। শুধুমাত্র আপনাকে একটা বন্ধুকে খুঁজে বের করে ভর্তি হতে হবে। তাহলে আপনি প্রত্যেকটা বাংলা, ইংরাজি এবং সাধারণ জ্ঞানের মাতৃভাষা বই, মাতৃভাষা বই, ইংলিশ কোড বই, সার্চ বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠা আপনি ধরে ধরে ব্যাখ্যা পাচ্ছেন। আচ্ছা, তাহলে গেল 21টা। তাহলে আমাদের প্রশ্ন ছিল বহুব্রী অলুক সমাস কোনটি, আর কোনটি উহমান কর্মধারয় সমাস। এখন একটু ব্যাখ্যা দিয়ে দিই। ব্যাখ্যা দেওয়ার সাথে সাথে এরপরে কিন্তু সমাজ থেকে 3টা প্রশ্ন আছে। তার মানে এই 2টা প্রশ্ন যারা পারছেন ভালো, পারেননি কোনো সমস্যা নেই। এখন আমি যে ব্যাখ্যাটা দেবো, ব্যাখ্যাটা মনোযোগ দিলে এই ব্যাখ্যা থেকে আপনি আবার 3টা প্রশ্নের সমাধান করতে পারবেন। আমি 5 মিনিটের মধ্যে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 5 মিনিট খুব মনোযোগ দিয়ে শুনেন, পরে 3টা প্রশ্ন তাহলে আপনি খুব সহজে ব্যাখ্যা দিতে পারবেন, মানে অ্যান্সার দিতে পারবেন। দেখেন, এটা হচ্ছে আমাদের বহুব্রী অলুক আর উপমান কর্মধারয় সমাস, এই তো। আচ্ছা দেখেন, আপনি অলুক সমাসটাকে কি জিনিসটা বুঝেন, অলুক জিনিসটা কি, খুব মনোযোগ দেন, পরে 3টা প্রশ্ন পাবেন। তাহলে মনোযোগ দিলে পরে 3টা প্রশ্ন, এখন যাদের ভুল হয়েছে হোক, কোনো সমস্যা নেই। আমি এরপরে কিন্তু 3টা প্রশ্নই আপনাকে ওই যে জায়গাগুলো পড়াবো সেই জায়গাগুলো থেকেই ধরবো। তার মানে 3টা প্রশ্নের এই ব্যাখ্যাটা মনোযোগ দিয়ে শুনেন, 3টা প্রশ্নের ব্যাখ্যা আপনি পাবেন। দেখেন, এই যে আমি ব্যাখ্যা দিচ্ছি, 3টা প্রশ্ন কিন্তু এখান থেকে করা হবে। দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, এই যে প্রথমে আলোচনা, তারপর আমরা কি করছি, তারপর আমরা সেগুলোর প্রশ্ন দিছি। মনোযোগ দেন, পরের 3টা প্রশ্ন পাওয়ার জন্য খুব মনোযোগ দেন। আচ্ছা দেখেন, অলুক মানে মনে রাখবেন বিভক্তিযুক্ত যে কোনো সমাসকে অলুক সমাস বলে। প্রথম এক লাইন, একটা কৌশল, এটা মনে রাখলেই হবে। কোনো পূর্বপদ এবং পরপদে যদি আমাদের কোনো বিভক্তি যুক্ত পাই, আমরা জানি বিভক্তি 6টা, ঠিক 7টা। আমরা জানি দ্বিতীয়া কে রে, তৃতীয়া কে রে, কে রে হচ্ছে আমাদের দ্বিতীয়া। দ্বিতীয় হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক, আমরা জানি এগুলো, সবাই জানে এগুলো, দ্বারা দিয়া কর্তৃক। চতুর্থী হচ্ছে দ্বিতীয়ার মতোই, দ্বিতীয়া যা চতুর্থীও তা, 2 দুগুণা 4 মনে রাখতে হবে। 2 এবং 4, 2-2-এর সাথে গুণ করলে 4 হয়। দ্বিতীয় তৃতীয় একই। পঞ্চম হচ্ছে হইতে চেয়ে থেকে, পঞ্চমী হচ্ছে হইতে চেয়ে থেকে, হইতে চেয়ে থেকে। ষষ্ঠী জানি র এর, হইতে চেয়ে থেকে। তার মানে বিভক্তিযুক্ত, বিভক্তিযুক্ত হলে সেটা অলুক, বিভক্তিযুক্ত হলে সেটা অলুক। দেখেন, সপ্তমী হচ্ছে, সপ্তমী বিভক্তি হচ্ছে এ অন্তস্থীয় এতে, এই তো। বনে তাহলে এ যুক্ত আছে, তাহলে বিভক্তি যুক্ত আছে, তার মানে এটা অলুক। তেলে ভাজা বিভক্তি যুক্ত আছে, অলুক। কানে কলমে বিভক্তি যুক্ত আছে, অলুক। ওকে, তাহলে অলুকের আবার 3টা ভাগ, একটা হচ্ছে দ্বন্দ্ব অলুক, একটা হচ্ছে তৎপুরুষ অলুক, আর একটা হচ্ছে বহুব্রী অলুক। খুব তাড়াতাড়ি বলতেছি, হ্যাঁ, যেহেতু আমাদের ফ্রি ক্লাস, সময়ের একটা বিষয় মাথায় রেখে আমি পড়াচ্ছি। তার মানে প্রথম কি বলছি, যদি বিভক্তি যুক্ত হয় সেটাকে বলা হয় অলুক। এখন বুঝলাম, তাহলে অলুকের মধ্যে তাহলে প্রত্যেকের ক্ষেত্রেও তো অলুক
মানেই তো বিভক্তিযুক্ত, তাহলে প্রত্যেক ক্ষেত্রেই তো বিভক্তিযুক্ত আছে। তাহলে আমরা বুঝবো কিভাবে যে কোনটা দ্বন্দ্ব, কোনটা তৎপুরুষ, কোনটা বহুব্রী? এই তো, যদি দুই পদে বিভক্তিযুক্ত থাকে, দুই পদে, দেখেন বন পূর্বপদেও আছে এবং পরপদেও আছে, তাহলে সেটা হবে দ্বন্দ্ব। তাহলে দেখেন তেলে ভাজা, পূর্বপদে বিভক্তিযুক্ত আছে কিন্তু ভাজাতে যুক্ত নাই, কানে কিন্তু বিভক্তিযুক্ত আছে, কলমে কিন্তু নাই। তার মানে দুইটা পূর্বপদ এবং পরপদ, আমরা জানি প্রথমটা হচ্ছে পূর্বপদ, পরেরটা হচ্ছে পরপদ, দুই পদে যদি বিভক্তি থাকে তাহলে হচ্ছে দ্বন্দ্ব। দ্বন্দ্ব মানে জোড়া, জোড়া মানে হচ্ছে দুই, জোড়া মানে কি দুই, তার মানে দুই জায়গাতেই বিভক্তিযুক্ত থাকবে। দুই জায়গাতে যদি বিভক্তি থাকে তাহলে সেটা হচ্ছে দ্বন্দ্ব অরূপ। আশা করি মনে হয় বুঝতে পারছেন সবাই। দুই পদে যদি বিভক্তিযুক্ত থাকে তাহলে সেটা হচ্ছে দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব। আচ্ছা, তাহলে অলুক দ্বন্দ্ব নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। বাঘে মহিষে, পূর্বপদে এ বিভক্তি, পরে এ বিভক্তি, দেশে বিদেশে পূর্বপদে এ বিভক্তি, পরপদে এ বিভক্তি, ঘরে বাইরে এ বিভক্তি, এ বিভক্তি, দুধে ভাতে এ বিভক্তি, এ বিভক্তি, অর্থাৎ পূর্বপদ এবং পরপদে যদি বিভক্তি থাকে কোনো কথা নেই, সেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব, সেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। আচ্ছা, তৎপুরুষ এবং বহুব্রী অলুক দ্বন্দ্ব সমাসে শুধু পূর্বপদে বিভক্তিযুক্ত থাকবে, পূর্বপদে বিভক্তিযুক্ত থাকবে। তার মানে এই জায়গাটাতে সমস্যা, এটা সমস্যা নাই। কেন সমস্যা নেই? কারণ দুই জায়গাতেই বিভক্তিযুক্ত থাকবে। তাহলে এখানে কিভাবে বুঝবো? কিচ্ছু না, এইখানে মনে রাখবেন বহুব্রী অলুক দ্বন্দ্ব সমাসে তৃতীয় কোনো অর্থ প্রদান করবে, তৃতীয় মানে অন্য কোনো অর্থ দেবে। কালে কলম, কানে কলম মানে দেখেন, কালে কলম মানে একটা অন্য কিছু অর্থ দেয়, কাঠমিস্ত্রি। কানে কলম কাকে বলে? কানে যে কলম দিয়ে কাজ করে সে হচ্ছে কাঠমিস্ত্রি। আপনি স্টুডেন্ট, আপনি যদি কানে কলম দিয়ে পড়াশোনা করেন, আপনি কি কখনো কাঠমিস্ত্রি হবেন? কখনোই হবেন না। কাঠমিস্ত্রি সেই যে কানে কলম দিয়ে ওই দাগাদাগির কাজ করে, তার মানে তৃতীয় অর্থ প্রদান করবে। অর্থাৎ কানে কলম কিন্তু সবাই, কানে কলম দিলে সবাই কিন্তু কানে কলম না, ঠিক না? কানে কলম এক শ্রেণীর লোককে বোঝাচ্ছে যারা কাঠমিস্ত্রি। হাতে ছড়ি, অর্থাৎ হাতে যদি কোনো আপনি লাঠি নেন তাহলে কি আপনি অন্ধ? না, হাতে ছড়ি মানে অন্ধকে বোঝায়। গলায় গামছা, আপনার, আমরা যদি গলায় গামছা পরি তাহলে কি আমরা কখনো চতুর্থ শ্রেণীর কর্মকর্তা হব না? অর্থাৎ যারা লেবার শ্রেণীর কর্মকর্তা, তারা গলায় গামছা দিলে তাদেরকে বলা হয়, তাদেরকে বোঝানো হয়। পায়ে বেরি, পায়ে বেরি কারা দেয়? আসামি। হাতে বেরি কারা দেয়? আসামি। মাথায় পাগড়ি কারা? বর। অর্থাৎ যখন আমরা পূর্বপদে বিভক্তি পাবো কিন্তু অর্থ দাঁড়াবে অন্য কিছু, তাহলে সেটা বহুব্রী সমাস। আর তৎপুরুষ অলুকে বিভক্তি যুক্ত থাকলে তৃতীয় কোনো অর্থ প্রদান করবে না। তেলে ভাজা মানে তেলে ভাজা, পোকায় কাটা মানে পোকায় কাটা, চোখে জল মানে চোখের জলেই, মাটির মানুষ মানে মাটির মানুষ, গাছের ফল মানে গাছের ফলে, এখানে তৃতীয় কোনো অর্থ প্রদান করে না। এই তো বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তার মানে এখন আমি দ্বন্দ্ব অলুক, তৎপুরুষ অলুক, বহুব্রী অলুক থেকে প্রশ্ন করব, আশা করি পারার কথা। আচ্ছা, তাহলে আমাদের প্রশ্নটা যেটা ছিল সেটা ব্যাখ্যা দিলাম অলুকের। তাহলে আমাদের প্রশ্ন কী ছিল? এরপরে উপমান উপমিত আমাদের একটা প্রশ্ন আসছে। দেখেন খুবই সহজ ছিল উপমান উপমিত। এই যে দেখেন, এগুলো পারার কথা। এখন তিনটা প্রশ্ন আছে, লাল তিনটা প্রশ্নের আমরা সমাধান দিব। দেখেন উপমান উপমিত বুঝে দেই, তাহলে এই তিনটা প্রশ্ন আপনাদের পারার কথা। মনোযোগ দেন, খুব মনোযোগ দেন, যে উপমান উপমিত নিয়ে আমি কথা বলবো। বইটাই দেখে দিচ্ছি, দেখেন বইয়ে কত ধরনের প্রশ্নের সমাধান আছে। এটা যারা বইটা হাতে নিছে, যাদের কাছে আছে তারা বুঝতে পারতেছে প্রত্যেকটা পৃষ্ঠার প্রত্যেকটা চমৎকার তথ্য। আচ্ছা, দেখেন এখান থেকে আমরা উপমান, আমি 2 মিনিটে ব্যাখ্যা দিচ্ছি। দেখেন উপমান উপমিত 2 মিনিটের ব্যাখ্যা দেবো, শেষ। আপনাদের পরে তিনটা প্রশ্ন আপনার পারার কথা। অলুক থেকে তো পারবেনই আর আশা করি। এটা শুধু মনে রাখবেন, উপমান মানে হচ্ছে সত্যবাদী সমাস। কৌশল কি? মান আছে শেষে, উপমানের শেষে মান আছে, যার মান সম্মান থাকে সে সত্যবাদী লোক। তাহলে সত্যবাদী সমাজকে কি বলতেছি? উপমান কর্মধারয় সমাস। সত্যবাদী সমাস কি? কথার সাথে কাজের মিল থাকে। উপমানের সাথে কি? পূর্বপদ এবং পরপদের মিল থাকবে। অর্থাৎ পূর্বপদ এবং পরপদের যদি মিল থাকে তাহলে সেটা উপমান কর্মধারয় সমাস। কৌশল, উপমানের শেষে মান আছে, মান সম্মান যার থাকে সে সত্যবাদী। সত্যবাদীর যেমন এক কথা, মুখেও যেমন ভিতরেও তেমন, কথা এবং কাজের মিল। উপমানেরও কথা কাজের মিল থাকবে। পূর্বপদ পরপদ একই রকম অর্থ দাঁড়াবে। তুষার শুভ্র, তুষার মানুষ সাদা, শুভ্র মানুষ সাদা। পূর্বপদেও যা অর্থ পরপদেও তাই অর্থ। পূর্বপদের অর্থ এবং পরপদের অর্থ যদি একই হয়, যেহেতু সত্য কথা,
যেমন সত্যবাদীরা সত্য কথা বলে, সত্যবাদীরা কি সত্য কথা বলে, তার মানে যেহেতু উপমান কর্মধারয় সমাস একটা সত্যবাদী সমাস, তার মানে সত্য কথা হবে, সত্য কথা। তুষার মানুষ সাদা, শুভ্র মানুষ সাদা, 100% এটা উপমান। শঙ্খ, শঙ্খ দেখতে কেমন ধবল, অর্থাৎ হিন্দু ধর্মাবলী যারা শঙ্খ বাজায়, শঙ্খ, হুম, তার দেখবেন যে শঙ্খটা দেখতে সাদা, তার মানে সত্য কথা। ভ্রমর একটা পতঙ্গ দেখতে কেমন, কৃষ্ণের মতো কালো, সত্য কথা। অর্থাৎ সত্য কথা হলো উপমান কর্মধারয় সমাস। উপমান থেকে এখন আমি প্রশ্ন করব, 100% প্রশ্নটা রাইট করা উচিত আপনাদের। আচ্ছা, এবার উপমিত। উপমিত দেখেন, উপমিত বানানে মাসের মি আছে, মিদি মনে রাখবেন মিথ্যাবাদী, মিদি কি মনে রাখবেন মিথ্যাবাদী, অর্থাৎ একটা মিথ্যা কথা হবে। উপমিতটা একটা মিথ্যা কথা হবে, অর্থাৎ পূর্বপদ পরপদ যেমন ওখানে সত্য কথা হইলো, দুইটা যেমন মিল আছে, এখানে মিল নেই, কথা কাজের মিল নেই। দেখেন, বাহুলতা, বাহু মানে হাত, বাহু মানে কি হাত, আর লতা মানে কি গাছপালা, যে লতা পাতা, ঠিক না, পাতা। তাহলে গাছপালার হাতের সাথে পাতার কি কোনো মিল আছে, অর্থের কোনো মিল নেই, তার মানে মিথ্যা কথা। মিথ্যা কথা হলে উপমিত। নয়ন পদ্ম, নয়নের সাথে পদ্মর মিল আছে নাই, নয়ন মানে চোখ, পদ্ম মানে পদ্ম ফুল, ঠিক না, ফুল এবং পাতা কোনো মিল আছে নাই, তার মানে মিথ্যা কথা। ওকে। অধর পল্লব, অধর পল্লব, অধর মানে ঠোঁট, এই ব্যাখ্যাত আছে, অধর মানে, আর পল্লব মানে হচ্ছে পাতা, দুইটার কোনো মিল নেই, ভিন্ন জিনিস, তাহলে মিথ্যা কথা। মিথ্যা কথা হলে মিথ্যাবাদী, মিথ্যা কথা হলে মিথ্যাবাদী, আর মিথ্যাবাদী দিয়ে হবে উপমিত, উপমিত, এই যে উপমিত, মিথ্যে মিথ্যা, আর উপতেও উপমিত, দুইটা একসাথে করলে উপমিত হয়ে যায়, এই তো হয়ে গেল, চমৎকারভাবে আপনি পেয়ে গেলেন। আচ্ছা, এবার উপমান গেল, উপমিত গেল, আমি দ্রুত পড়াচ্ছি, এগুলো আরও অনেক ব্যাখ্যা আছে, অনেক কথা বলতে হবে, যেহেতু এই ক্লাসগুলো অনেক আমাদের দেওয়া আছে, এই জন্য আমি যাচ্ছি না। এখন আপনারা যান, ব্যাখ্যা দিন। ও 23 নাম্বারটাকে দেই, 22 পর্যন্ত হয়েছে না, এটা 24 25, 23 নাম্বার প্রশ্নের ব্যাখ্যা দিয়ে দেন। 23, 23 নাম্বারটা কথা, এই 23, এটা 22, 22 না, এটা 23 হবে। এর আগে আমরা 22 পর্যন্ত দিচ্ছেন না, না 21 পর্যন্ত দিচ্ছেন। আচ্ছা, এই দেন 22 দেন, 22 দেন, 22 অ্যান্সার দিয়ে দেন। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি, দুটো দিয়ে দেন। মুখচন্দ্র, ক্রোধানল, ক্রোধনল, তুষার শুভ্র, মনমাঝি, কোনটা হবে 22 নাম্বার অ্যান্সার? রত্না খাতুন বলছে যে এভাবে ছক আকারে খুব কম বইতে আছে, মানে যারা বইটা পাইছে তারা জানে যে কিভাবে পরিশ্রম করে বইটা বানানো হয়েছে, শুধু আপনাদের জন্য। কারণ আপনাদের অনুরোধ আমার শুধু এতটুকু, যেহেতু আপনাদের জন্য এত পরিশ্রম করে বই বানানো হয়েছে, যারা বইটা পাইছেন তারা অবশ্যই বন্ধু বান্ধবকে বইটা দুই একদিন কী দিবেন, ধার দিবেন, এই বইটা একটু দেখুক বা দেখাবেন। 22-এর গ আনসার আসতেছে। আচ্ছা, নূরজাহান অ্যান্সার দিয়েছে গ, এই তো। তার মানে উপমান মানে হচ্ছে মান সম্মান যার আছে, সত্যবাদী লোক, অর্থাৎ সত্য কথা হবে। দেখেন যে কোথায় সত্য কথা আছে, সত্য কোথায় কোথায় আছে, কোথাও সত্য কথা নেই, এক জায়গায় সত্য কথা আছে, যেটা সত্য কথা আছে সেটাই হবে। আর দেখেন কতগুলো আমরা এমসিকিউ দিচ্ছি এখানে, দেখেন এই যে উপমান থেকে আমরা এগুলো সব এমসিকিউ উপমানের, দেখেন এগুলো সব। আর আপনাকে যখন প্রাইভেট পড়ানো হবে তখন এই যে প্রত্যেকটার বজ্রকণ্ঠ কেন উপমান, এটার ব্যাখ্যা দেওয়া হবে। বক ধার্মিক কেন উপমান, সেটার ব্যাখ্যা দেওয়া হবে। কাজল কালো কেন উপমান, সেটার ব্যাখ্যা দেওয়া হবে। কুসুম কমল, এগুলো আপনি তো একটা প্রশ্ন আমি এখান থেকে দিলাম, তুষার ধবল কেন উপমান, ব্যাখ্যা দেবো। অর্থাৎ এই যে দেখেন এগুলা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অথবা চাকরির প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অথবা চাকরির প্রশ্ন, এগুলো প্রত্যেকটার প্রশ্ন হাতে কলমে এভাবে ধরে ধরে পড়ানো হবে। যেভাবে তৈরি করা হয়েছে বইটা, এইভাবে আপনাকে ধরে ধরে পড়ানো হবে। এই জন্য একই সাথে বইটা এবং কোর্সটা করে নেবেন, প্রথম ব্যাচে ভর্তি হতে হবে। অর্থাৎ যে কোর্সটা আমি এখন করাবো 800 জনের, এই ব্যাচটাতে আপনাকে ক্লাস করতে হবে। এই সুযোগটা অন্য কোথাও কোনোভাবেই আর এত সময় নিয়ে পড়াবো না। কারণ সর্বোচ্চ ক্লাস হয় ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞানে প্রত্যেকটা সাবজেক্টে 12টা থেকে 15টা অথবা 20টা। আর এখানে কিন্তু আপনাকে 35 থেকে 50টা লেকচার নেওয়া হবে বাংলার উপর, এবং এর মধ্যে আপনাকে সমস্ত কিছু কমপ্লিট করা দেওয়া হবে। এবার আসেন পরের প্রশ্ন।
আচ্ছা, 22-এর পর 23-24 হবে না? 23-24 হয়নি, তাহলে একটা প্রশ্ন আমাদের মিসিং আছে, আমি একটা প্রশ্ন পরে আলাদা করে নিচ্ছি। আপনি 24 এবং 25 অ্যান্সার দেন, 24-25 অ্যান্সার দেন, আর 25 নাম্বারটা 23 নাম্বারটা আমরা কিছুক্ষণ পর দিচ্ছি। একটা প্রশ্ন আমাদের বাকি থাকতেছে। তেইশ নাম্বারটা আমাদের কোথায় প্রশ্ন? 23 নাম্বার প্রশ্ন কি আমরা বলছি না? 23 নাম্বার প্রশ্ন তো দেইনি। হ্যাতুন্নেসা 23 নাম্বার অ্যান্সার কীভাবে দিল? 23 নাম্বার অ্যান্সার তো আমরা দেই নাই, যে হ্যাতুন্নেসা কিন্তু নেসেসারি আননেসেসারি প্রশ্ন অ্যান্সার দিচ্ছে। তখন অনেকে মনে করতেছে যে মনে হয় প্রশ্ন আগে থেকে পাইছে, কিন্তু 23 নাম্বার প্রশ্ন তো আমরা নাই আমাদের বইয়ে। দেখেন, আমরা এই পর্যন্ত 23-এর অ্যান্সার আমরা দেই নেই। কোথায় 23-এর প্রশ্ন? আপনি কীভাবে অ্যান্সার করলেন 23-এর? আচ্ছা, আপনি 24-25 করেন, 23 নাম্বার প্রশ্ন আমরা দেইনি। এই কারণে অনেকে মনে করতেছে যে ও প্রশ্ন পাইছে এই জন্য আগে অ্যান্সার দিচ্ছে, কিন্তু ও ভুল করে অ্যান্সার দিচ্ছে। 23-এর অ্যান্সার আমরা এখনও লিখি নেই বা দেইনি। 23-এর অ্যান্সারের পরীক্ষায় আমি কোনো প্রশ্ন লাল করি নেই। হুম, এখন বুঝতে পারছি আমি। আচ্ছা, তাহলে 24-25 অ্যান্সার দিয়ে দেন। 24-25, 24-এর কী হবে, 25-এর কী হবে? 23 নাম্বারটা আমরা কিছুক্ষণ পর দিব। আমি দাগাইতে ভুল করছি, কোনোটাই লাল করিনি। 23-24 অ্যান্সার করেন দ্রুত। দেখেন, এগুলো কিন্তু আমি ব্যাখ্যা দিব। ক্লাসের পরে যখন আমরা পেড ব্যাচে ক্লাসগুলো করাবো, প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা পাবেন। অর্থাৎ ধরে ধরে প্রত্যেকটা প্রশ্নের যখন ব্যাখ্যা পাবেন, তখন কিন্তু বুঝতে আপনার অনেক সহজ হয়ে যাবে। আর বইটা তো আপনার হাতে থাকলো। আর পরীক্ষার ধরনগুলো দেখেন, আমাদের কিন্তু এই প্রশ্ন আর পরীক্ষার ধরনের প্রশ্ন কিন্তু টোটালি আলাদা। অর্থাৎ সেই প্রশ্নগুলো বানানো প্রশ্ন। আমি জানি যে প্রশ্ন কিভাবে করলে মানে আমি বুঝতে পারবো যে আপনি আসলে আমাদের যে লেকচারটা এটা বুঝতে পারছেন কিনা। অর্থাৎ আজকে যে আমরা ক্লাসটা নিলাম, পরের দিন কিন্তু একটা পরীক্ষা হবে। পরীক্ষার প্রশ্ন খুবই কঠিন টাইপের পরীক্ষা হবে, এবং সেগুলো সলভ দেওয়া হবে। আচ্ছা, এই তো অ্যান্সার দিচ্ছেন। 24 হায়াতুন্নেসা গ দিছে। আচ্ছা, আর 24-25-এর অ্যান্সারটা দিয়ে দেন একটু দ্রুত। আচ্ছা, চুমকি মণ্ডল 24-এর গ দিছে, 25-এর ঘ দিছে। মুস্তাক হোসেন 24-এর গ, 25-এর ঘ। রাকা আলম, আচ্ছা এই তো। আরিফুল ইসলাম 24-এর গ, 25-এর ঘ। আচ্ছা, উম্মে কুলসুম পারভিন 24-এর গ, 25-এর ঘ। এ তো মোটামুটি সবাই দিয়েছেন মনে হয়। আচ্ছা, হায়াতুন্নেসা অ্যান্সার দিয়েছে 24-এর গ, 25-এর ঘ। আচ্ছা, সবাই অ্যান্সার দিয়েছে মোটামুটি। তাহলে আমি এখন 23 নাম্বার একটা প্রশ্ন সাজিয়ে বলবো, সেটা অ্যান্সার দিলেই হবে। আচ্ছা, ধ্বনি বর্ণ প্রকরণ থেকে একটা প্রশ্ন, না এখান থেকে অনেক প্রশ্ন করা হয়েছে, এখান থেকে দেবো না। একটা প্রশ্ন দিই আমরা, এখান থেকে একটা প্রশ্ন দিই, শেষ।
109 নম্বর প্রশ্নটা অ্যান্সার দিয়ে দেন, ওটা তো দেখা গেল। আচ্ছা দাঁড়ান, তাহলে এটা প্রশ্ন নেওয়া যাবে না। এই প্রশ্নটা দিয়ে পরীক্ষা। একটা প্রশ্নের জন্য এত গ্যামজাম লাগতেছে। আচ্ছা 51 নম্বর প্রশ্নটার অ্যান্সার দিয়ে দেন, তাহলে হয়ে যাবে 51। 51 নম্বরটা হচ্ছে আমাদের 25 নম্বর, কয় নম্বর এটা? 23 নম্বর প্রশ্ন। 23-এর এইটা 23 নম্বর প্রশ্নের অ্যান্সার লেখেন, 23 লিখে অ্যান্সার লেখেন। নত্যবিধান অনুসারে নিচের কোন বানানটি অশুদ্ধ? জাস্ট এতটুকু লেখেন। ক খ গ ঘ। লাস্ট প্রশ্ন আমাদের। তাহলে অ্যান্সার দিয়ে দেন 23 লিখে অ্যান্সার দেন, 23 লিখে। যারা কোর্সে ভর্তি হতে চান আজকে থেকে শুরু আপনাদের সুযোগ। কালকে ইংরেজি ক্লাস, হ্যাঁ ইংরেজি ক্লাস করেও সিদ্ধান্ত নিতে পারেন। অর্থাৎ 3টে সাবজেক্ট একজন বন্ধু বা বান্ধবীকে মিলালেই আপনি 900 টাকা করে একজনের পড়বে, 900 টাকা 900 1800। এই 900 টাকায় আপনি 3টা সাবজেক্ট পড়তে পারতেছেন, ইংরেজি, বাংলা এবং জিকে, এই 3টা বিষয়। এবং এইভাবে ধরে ধরে পড়ানো হবে। এবং অবশ্যই মাতৃভাষা বইটা সংগ্রহ করে নিতে হবে, তাহলে হয়ে যাবে। এই তো 23 নম্বর অ্যান্সার দিচ্ছেন অনেকে। আচ্ছা মানে এখানে ক্লাস করে অনেকে এরকম মনে হতে পারে যে স্যার এত তাড়াহুড়ো করে পড়াচ্ছে কেন। কারণ এখানে মনে রাখতে হবে যে আমাদের 25টা প্রশ্নের সমাধান এবং প্রশ্নগুলো বিভিন্ন জায়গা থেকে, নত্যবিধান থেকে নিয়েছি, সমাজ থেকে নিয়েছি, সন্ধি থেকে নিয়েছি, ধ্বনি বর্ণপ্রকরণ থেকে নিয়েছি। অর্থাৎ প্রত্যেকটা ভিন্ন ভিন্ন জায়গা থেকে প্রশ্নগুলো নেওয়া হয়েছে। এই কারণে এতগুলো জায়গা থেকে সমাধান করে দেওয়া, প্রশ্নগুলো দেখা এবং সময় দেওয়া, এই যে আপনারা অ্যান্সার দিচ্ছেন একটা সময় দিতে হচ্ছে, এই কারণে হয়তো ক্লাসগুলো একটু তাড়াহুড়ো করে নিচ্ছি। পড়ার স্টাইল কিন্তু এরকম হবে না। আমরা যখন পড়াবো তখন প্রত্যেকটা পৃষ্ঠা ধরে ধরে পড়ানো হবে এবং টপিক থাকবে। যেদিন আমরা ধ্বনি বর্ণ প্রকরণ পড়াবো, ধ্বনি বর্ণ প্রকরণের উপর আমাদের 2টে লেকচার হবে, অর্থাৎ 2টে লেকচার ধরে আপনাকে ধ্বনি বর্ণ প্রকরণ পড়ানো হবে। সমাসের উপর লেকচার হবে আমাদের 3টা, অর্থাৎ 3টা ধরে যখন আপনার সমাস পড়াবো তখন প্রত্যেকটা জিনিস ধরে ধরে আপনি পাবেন। আচ্ছা তাহলে বুঝতে পারছেন যে এই ক্লাস দেখে আপনাকে মানে সিদ্ধান্ত নেওয়া যাবে না যে এত তাড়াহুড়া করে পড়াবো। এটা ধরে ধরে পড়ানো হবে। 2 নাম্বার হচ্ছে প্রত্যেকটা পৃষ্ঠার সমাধান দেওয়া হবে। 2 নাম্বার হচ্ছে পরীক্ষা পদ্ধতি অনেক উন্নত মানের হবে, অর্থাৎ যে টপিকটা পড়ানো হবে ওই টপিকটার উপর তারপরের দিন পরীক্ষা হবে এবং উইকলি টেস্ট হবে, মান্থলি টেস্ট হবে। এ বিষয়ে মানে আমাদের একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা করে নিলে আপনি বুঝতে পাবেন যে পরীক্ষা পদ্ধতিগুলো কেমন হবে। হ্যাঁ এইভাবে প্রত্যেকটা জিনিস ধরে ধরে পড়িয়ে আপনাকে সত্যিকারে মানে সত্যিকারে অন্যরকম একটা স্টুডেন্ট বানানো হবে। অর্থাৎ মুখস্থ করে যে পড়ার প্রবণতা, এই যে দেখে দেখে মুখস্থ করেন যে এই বানার উত্তর এটা, উত্তর এটা, উত্তর এটা না। ব্যাখ্যা, বেসিক এবং কৌশল। কৌশল কি? আমাদের কৌশল হচ্ছে কোড, কৌশল, ছবি এবং ছন্দ, এই 4টা পদ্ধতি দিয়ে পড়ানো হবে। তাহলে আপনাদের কোনো জানার থাকলে আপনারা কমেন্টে লিখতে পারেন।
আমি 1 মিনিট টাইম দিলাম, যে কোনো কিছু প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন, যে কোনো বিষয় যদি জানার থাকে কমেন্টে লেখেন, আমি অ্যান্সার দেব। 1 মিনিটের মধ্যে আমরা শেষ করব। দেখেন এগুলো প্রত্যেকটারই ব্যাখ্যা পাবেন। দেখেন এই যে এগুলো তো আসলে অনেক ব্যাখ্যা পাবেন, এবং ডিটেলস আলোচনা হবে এবং ক্লাস করে একটা আনন্দই পাবেন অন্যরকম। আচ্ছা, আমাদের বই হচ্ছে কিন্তু ইংলিশ কোড, মনে রাখতে হবে। ইংলিশ কোড হচ্ছে আমাদের ইংরেজির জন্য। মাতৃভাষা আমাদের দুইটা। মাতৃভাষা একটা হচ্ছে আমাদের ব্যাকরণ নিয়ে রচিত, ব্যাকরণ দিয়ে। তারপর হচ্ছে মাতৃভাষা আমাদের একটা কবি এবং সাহিত্যিক দিয়ে রচিত। আচ্ছা, তারপর হচ্ছে সার্চ হচ্ছে আমাদের দুইটা, একটা হচ্ছে বাংলাদেশ, আর সার্চ হচ্ছে আন্তর্জাতিক। প্রথম বইটা এখন ফ্রি সেমিনার উপলক্ষে আমাদের ছাড় দিয়ে আমরা এটা 400 টাকা নিব। ব্যাকরণটার ছাড় দিয়ে হচ্ছে 500 টাকা, এগুলো ছাড় দিয়ে কিন্তু। কবি সাহিত্যিক এটা হচ্ছে 120 টাকা, বাংলাদেশ 350 টাকা, আন্তর্জাতিক 300 টাকা। এই টোটাল এক সেট বই, হোম ডেলিভারি আপনার 70 টাকা। অর্থাৎ 70 টাকায় আপনি সবগুলো বই একসাথে নিয়ে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে। আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় বই পেয়ে যাবেন। আচ্ছা, একজন লিখছে যে মোহাম্মদ ইসলাম, যে আমি প্রথম হব। আচ্ছা, শাহানুর আক্তার থ্যাংক ইউ জানাইছে। আচ্ছা, এখন আর উত্তর দেওয়ার সুযোগ নেই। এখন যে উত্তর প্রথমে হয়েছে ওগুলো তো অনেক উত্তর আমি বলে দিছি না। আচ্ছা, একজন বলছে যে বইয়ের উপর ছাড় দিলে, বই তো ছাড় দিয়েই এখন তো ছাড়ই চলতেছে আমাদের। ছাড় দিয়েই আমরা এগুলো এখন পুরা ছাড়। ক্লাস শেষ, বাইরে তো এগুলো রেট অনেক বেশি হয়ে যাবে। আমাদের যখন সেমিনার শেষ হয়ে যাবে, 30 তারিখে আমাদের সেমিনার শেষ, তখন নতুন করে রেট বসানো হবে। লাইব্রেরিতে গেলেও রেট বেশি নেবে। আচ্ছা, তাহলে শুভরাত্রি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।